হ্যাঁ, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করো। স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করো। আচ্ছা দেখো, তাহলে আমরা আজকে একটু লেট হয়ে গেছে, আমরা এখন শুরু করে দিব আর টাইম না নিয়ে। দেখো, আমরা আজকে একটু ফাস্টলি পড়বো, কারণ এমনি 12টার বেশি বাজে। তো আমাদের আজকের টপিকস হচ্ছে যে কেন্দ্রমুখী বল এবং কি কেন্দ্রমুখী ত্বরণ। নিউটনীয় বলবিদ্যার যে বাকি পার্টটুকু, এই পার্টটুকুই বেশি ইম্পর্টেন্ট। আগে যে পার্টটুকু আমরা পড়ছি ওইটাও ইম্পর্টেন্ট, তবে এইখান থেকেও বেশি কোশ্চেন আসে। এই আজকের পার্টটুকু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আশা করি সবাই ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে ক্লাস করবা। তো দেখো যে আমাদের প্রথম টপিকসটা কি কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী কি ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী ত্বরণের যে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে এটা আমরা দেখব। দেখো, তো আমাদের ফার্স্টে যে কেন্দ্রমুখী বল, এই যে এফ সি দিছি, এটার মানে যে এটা সেন্টার বোঝাইছে, কেন্দ্রের দিকে, ফোর্স অফ সেন্টার, কেন্দ্রমুখী বল। হ্যাঁ, তাহলে এটা আমাদের সূত্রটা এম বি স্কোয়ার বাই কি আর, এই ভিটা রৈখিক বেগ। তাহলে এখানে আমাদের কেন্দ্রমুখী বলের সূত্রটা এফ সি ইজ ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই কত আর। তাহলে এই ভি সমান আবার আমরা লিখতে পারি কত, ভি সমান লিখতে পারি ওমেগা আর, ভি সমান আবার আমরা লিখতে পারি কি ওমেগা আর। এখন দেখো ওমেগার মানটা যদি এখানে বসায় দেই, তাহলে ভি স্কোয়ারের পরিবর্তে কি হবে, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই কি আর। একটা আর দিয়ে যদি আমি কাইটা দেই, তাহলে এখানে একটা আর থাকে। তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। এই ওমেগা সমান আবার আমরা লিখতে পারি কত, ওমেগা ইজ ইকুয়াল টু আবার লিখতে পারি কত, 2 পাই বাই টি, 2 পাই বাই কি টি। তাহলে এই যে 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার কি আর। তাহলে আমাদের সূত্র 4 পাই স্কোয়ার এম আর ডিভাইডেড বাই কি টি স্কোয়ার। তাহলে কেন্দ্রমুখী বলের একটা সূত্র পাইলাম, 4 পাই স্কোয়ার এম আর ডিভাইডেড বাই টি স্কোয়ার। এই সূত্রটাই আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই যে এইটুকু আসছিল 12-13-তে। তাহলে আমাদের দেখো এইখানে আমি লিখছি, দেখো এফ সি প্রপোর্শনাল টু 1/r। দেখো এই যে আমরা সূত্র পাইছি কয়টা, তিনটা। একটা এম বি স্কোয়ার বাই আর, এম ওমেগা স্কোয়ার আর একটা 4 পাই স্কোয়ার এম আর বাই কি টি স্কোয়ার। তাহলে দেখো এই যে এফ এর যে সম্পর্কটা আমরা এখানে পাচ্ছি, এফ প্রপোর্শনাল টু কত 1/r। তাহলে 1/r কখন, যখন কি এম বি স্কোয়ার বাই আর, তার মানে এম আর ভি কনস্ট্যান্ট, আর এফ সি প্রপোর্শনাল টু আর, মানে সমানুপাতিক সম্পর্ক হয়ে যাচ্ছে আর এর সাথে। একটার সাথেই দুই ধরনের সম্পর্ক। তাহলে এম ও ওমেগা কনস্ট্যান্ট কখন, এই যে এম ওমেগা কনস্ট্যান্ট, এই সমীকরণের সাথে কি সম্পর্ক, সমানুপাতিক। তাহলে আমরা এই সমীকরণটা জাস্ট ভাঙছি। তাহলে আমরা কেন্দ্রমুখী বলের যে তিনটা সমীকরণ পেলাম, কি কি, এম বি স্কোয়ার বাই আর, এম ওমেগা স্কোয়ার আর, আর একটা 4 পাই স্কোয়ার এম আর বাই ডিভাইডেড বাই কত টি স্কোয়ার। এখন দেখো যে আমরা এরকম একটা সার্কেল আঁকাইলাম, এরকম একটা সার্কেল আঁকাইছি। দেখো সার্কেলের তিনটা পয়েন্ট, একটা সর্বোচ্চ বিন্দু,
একটা সর্বনিম্ন বিন্দু আর একটা হচ্ছে কি মিডিল পয়েন্ট, মধ্যবিন্দু, মানে এটা হচ্ছে কি মিডিল পয়েন্ট। তাহলে এই যে সেন্টার, এটা আর কি কেন্দ্র, সার্কেলের কেন্দ্র। তাহলে এখন দেখো তিনটা পয়েন্টে কেন্দ্রমুখী বলের মান তিন ধরনের হবে। এই যে উপরের যে কেন্দ্রটা, এখানে হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে এফসি ইজ ইকুয়াল টু কত হবে, এমবি স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস এমজি, মানে সর্বোচ্চ বিন্দুতে যায় ওজনটা কি হয়ে যাবে, কমে যাবে, মাইনাস। আর সর্বনিম্ন বিন্দুতে যায় কি হবে, প্লাস হবে। আর মধ্যবিন্দুর ক্ষেত্রে আমরা যেটা আছে ওইটা এমবি স্কোয়ার বাই কত, আর। তাহলে দেখো এই যে এফসি, এটাকে অনেক সময় বলা হয় টান। তাহলে এই যে অনেক সময় আমাদের বলে যে টান সর্বোচ্চ হয় কোন বিন্দুতে, সর্বনিম্ন বিন্দুতে কি হবে, তাহলে টান সর্বোচ্চ হবে। সর্বনিম্ন বিন্দুতে টানটা কি হচ্ছে, সর্বোচ্চ, কারণ এখানে এমজিটা কি প্লাস, ওজন বাড়তেছে। একটা সার্কেলে বা একটা রশিতে, সাপোজ একটা রশিতে একটা ভারী বস্তু বাইদা এইভাবে ঘোরাচ্ছ, ঘুরাইলে যখন ঘুরাবা তুমি, তখন ওই রশি দিয়ে যে ঘুরাচ্ছ, দেখবা যে নিচে যখন আসে ওটার একটু টানটা একটু বেশি মনে হয়। আর যখন উপরে যায় দেখবা আপনা আপনি ওটা কি হয়ে যায়, পড়ে যায় নিচের দিকে, মানে তখন খুবই হালকা, একলাই তুমি ছাইরা দিলে ওইটা পড়ে যাবে। কিন্তু একটা ভারী জিনিস যদি ঘুরাও, ওই তুমি নিচে থেকে উপরে তোলার সময় কি হবে, টানটা বেশি মনে হয়। তাহলে টানটা সর্বোচ্চ কোথায়, সর্বনিম্ন বিন্দুতে। আর সর্বোচ্চ বিন্দুতে হচ্ছে টানটা কি হবে, সর্বনিম্ন, মাইনাস এমজি। তাহলে আমরা এই যে কেন্দ্রমুখী বলের এখানে লিখে রাখছি কি, যে এটা হচ্ছে সর্বোচ্চ, সর্বনিম্ন বিন্দুতে টান কি হয়, সর্বোচ্চ হয়। আর সর্বোচ্চ বিন্দুতে টান কি হয়, সর্বনিম্ন হয়। তাহলে আমাদের হচ্ছে এই কয়েকটা পয়েন্ট এটা আমরা পাইলাম কি থেকে, কেন্দ্রমুখী বল এবং কি কেন্দ্রমুখী বল থেকে আমরা এই কয়টা জিনিস শিখলাম। যে এই সূত্রটা, টান কোথায় কখন বেশি, সর্বনিম্ন বিন্দুতে টান কি হয়, সর্বোচ্চ হয়, এবং সর্বোচ্চ বিন্দুতে টান হয় কি, সর্বনিম্ন। তাহলে দেখো, আর আমরা এই যে সম্পর্ক পাইলাম আর এর সাথে, একটা হচ্ছে ব্যস্তানুপাতিক আর একটা হচ্ছে কি সমানুপাতিক। সমানুপাতিক সম্পর্কটা হচ্ছে ওমেগা কনস্ট্যান্ট আর এম কনস্ট্যান্ট, ব্যস্তানুপাতিক এম এবং কি ভি কনস্ট্যান্ট। ওমেগা কনস্ট্যান্ট বলতে বলা থাকবে সমকৌণিক বেগ, ওমেগাটা হচ্ছে কি কৌণিক বেগ, বলা থাকবে যে সমকৌণিক বেগ, তার মানে কি একই বেগ, একই কৌণিক বেগ, এটাই মানেই হচ্ছে কি কনস্ট্যান্ট। এখন দেখো আমাদের টপিকস হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ, দেখো কেন্দ্রমুখী ত্বরণের ক্ষেত্রে হচ্ছে আমরা এসি, এটা মানে হচ্ছে কেন্দ্রমুখী, যে সেন্টারের দিকে ত্বরণটা, এটা হচ্ছে কি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তাহলে এসি ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, আমরা জানি এ ইজ ইকুয়াল টু হচ্ছে বল বাই কি ভর, এফ বাই কি এম। তাহলে এই যে এফ এর যে সমীকরণ পাইছি ওইটা থেকে জাস্ট এমটা বাদ দিয়ে দিব, তাহলে কি হবে, ভি স্কোয়ার বাই আর ওমেগা স্কোয়ার আর, আর এম বাদ দিয়ে দিলে আর এখানে কত হবে, 4 পাই স্কোয়ার আর বাই কি টি স্কোয়ার। জাস্ট আমরা এফ এর সমীকরণ থেকে এমটা বাদ দিয়ে দিছি, এমটা কি করে দিছি, বাদ, কারণ এই যে এম দেয়া কি ভাগ, এ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এম। এখন দেখো আরেকটা যদি ওমেগার সমীকরণ আছে, এটা কি, যখন এটা হবে ক্যাপিটাল টি আর একটা হচ্ছে স্মল টি, ক্যাপিটাল টি মানে আমরা জানি পর্যায়কাল, এটা মানে হচ্ছে কি পর্যায়কাল, আর এই স্মল টি মানে হচ্ছে আমরা জানি টাইম, এটা মানে হচ্ছে সময়। আর এন হচ্ছে আমাদের কি ঘূর্ণন সংখ্যা, একটা মানে বস্তু সেকেন্ডে বা মিনিটে কতবার ঘুরে, এই ঘূর্ণন সংখ্যাটা হচ্ছে এন। যখন এইটা হবে, এটার আর একটা সমীকরণ আসে না, দেখো 4 পাই স্কোয়ার এন স্কোয়ার এম আর বাই টি স্কোয়ার, 4 পাই স্কোয়ার এন স্কোয়ার আর বাই কি টি স্কোয়ার। এটা আমাদের লাগে না, তারপরে আমরা ব্রডলি শিখে রাখলাম যে এটা যদি এইভাবে হয় তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে এরকম। এখন দেখো কেন্দ্রমুখী ত্বরণেরও কিছু সম্পর্ক আছে, একটা হচ্ছে আর এর সাথে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক, আবার আর এর সাথেই সমানুপাতিক, দুই ধরনের সম্পর্ক। এই দুই ধরনের সম্পর্ক একটার সাথেই এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমরা মহাকর্ষে পড়ে আসছি যে একবার জি এর সম্পর্ক আর এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক, আর একবার আর এর সাথে সমানুপাতিক হয়, কখন এগুলা হয়। আবার ইকে তে আমরা কি পড়ে আসছি, ইকে ইজ ইকুয়াল প্রপোর্শনাল টু এম, ইকে প্রপোর্শনাল টু 1/m, একবার ভরবেগ কনস্ট্যান্ট আর একবার ইকের ক্ষেত্রে কি কনস্ট্যান্ট হয়, বেগ কনস্ট্যান্ট। এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রায় একই ধরনের। দেখো তাহলে এটার ক্ষেত্রে বেগ কনস্ট্যান্ট রৈখিক, আর এটার ক্ষেত্রে কি কৌণিক বেগ কনস্ট্যান্ট। তাহলে এসি প্রপোর্শনাল টু কি আর, আর এটার ক্ষেত্রে এসি প্রপোর্শনাল টু 1/r। দেখো কেন্দ্রমুখী ত্বরণের আমরা যে ম্যাথমেটিক্যাল পার্ট,
বৃত্তাকার পথে 20 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে চলমান কোনো বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে বৃত্তাকার পথে ব্যাসার্ধ কত? এটা আসছে সমন্বিত কৃষি 19-20, ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18, রাজশাহী চিটাং, মানে অসংখ্যবার আসছে, ফার্স্টে আসছে জাহাঙ্গীরনগরে। তাহলে এটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রতি বছরই আসে। বৃত্তাকার পথে বেগ দেওয়া আছে কত? 20, আর আমাদের কেন্দ্রমুখী ত্বরণ দেওয়া আছে এটা আমরা জানি। তাহলে ব্যাসার্ধ চাইছে, a ইজিক্যাল টু জানি b স্কয়ার বাই r, তাহলে বা r ইজিক্যাল টু আমাদের কত হবে? b স্কয়ার বাই a। তাহলে বা r ইজিক্যাল টু আমরা লিখতে পারি b স্কয়ার মানে হচ্ছে 20 গুণন 20, আর কেন্দ্রমুখী ত্বরণের মান হচ্ছে কত? 2। তাহলে এটার মান আসতেছে কত হয়? 200। তাহলে 200 মিটার, ব্যাসার্ধ 200 মিটার। আমাদের এটা অ্যাড করে দাও যে ব্যাস কত, ব্যাসার্ধ না বলে চাইলেও ব্যাস কত। এই যে এই জায়গায় ভুল করতে পারো, ব্যাস চাইলে আমাদের কি করতে হবে? ব্যাস ইজিক্যাল টু হবে 2r, 400 মিটার। ব্যাস কত হবে? 400 মিটার। এই জায়গায় ভুল হয় মাঝে মাঝে, ব্যাসটারে ব্যাসার্ধ মনে হয়। তাহলে এই যে ব্যাসটা খেয়াল করে দেখাইতে হবে, যদি ব্যাস বলা থাকে তবে অ্যান্সার হবে 400, আর ব্যাসার্ধ বলছে এই জন্য অ্যান্সার কত? 200 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তাকার পথে 20 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে চলমান কোন বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? তাহলে আমাদের নরমাল সূত্র বি স্কয়ার বাই কত? আর। দেখো 6 কেজি ভরের একটা বস্তুকে 3 মিটার দীর্ঘ একটা সুতার প্রান্তে বেঁধে 2 মিটার পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে, সুতার উপর টান কত? এটা আসছে ফার্স্টে 15-16। তাহলে সুতার উপর টান আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণের সূত্রটাই হবে। এখানে কোনো বিন্দু উল্লেখ করে দেয় নাই, সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু উল্লেখ করে দেয় নাই। তাহলে আমরা বের করব নরমালি কি, এফসি বা টান ইজ ইকুয়াল টু কত হবে? এম বি স্কয়ার বাই কি? আর। তাহলে আমাদের এম দেওয়া আছে দেখো 6, বি স্কয়ার দেওয়া আছে 4, আর হচ্ছে আর দেওয়া আছে কত? 3। তাহলে ইজ ইকুয়াল টু কত? 8 নিউটন। তাহলে আমাদের এখান থেকে হচ্ছে এই যে টানটা পাচ্ছি কত? 8 নিউটন। তাহলে 6 কেজি ভরের একটা বস্তুকে 3 মিটার দীর্ঘ একটা সুতার প্রান্তে বেঁধে 2 মিটার পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে, সুতার উপর টান কত? তাহলে টান হচ্ছে আমাদের এম বি স্কয়ার বাই কত? আর। তাহলে এম এই যে ভি স্কয়ারের মান হচ্ছে 4, আর আর এর মান হচ্ছে কত? 3। তাহলে এটাতে আসতেছে কত? 8 নিউটন। দেখো আরেকটা কোশ্চেন এখানে, যে ভোরের হাইড্রোজেন পরমাণু মডেলে একটি ইলেকট্রন একটি প্রোটনের চারদিকে কত? 5.2 ইন্টু 10⁻⁻11 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। বেগ 2.18 গুণন 10⁻31 মিটার পার সেকেন্ড হলে কেন্দ্রমুখী বল কত? তাহলে এটা আসছে বুয়েটে। হ্যাঁ, ক্যালকুলেটর ইউজ ছিল, আমরা ক্যালকুলেটর মানে ক্যালকুলেশনটা করব না, কিন্তু আমরা জাস্ট কিভাবে করতে হয় দেখো। তাহলে এখানের মানগুলো হচ্ছে ক্যালকুলেটর ইউজের। তাহলে আমরা হচ্ছে বলছে কেন্দ্রমুখী বল, তাহলে কেন্দ্রমুখী বল ইজ ইকুয়াল টু আমরা জানি কত? এফসি ইজ ইকুয়াল টু এম বি স্কয়ার বাই কি? আর। দেখো এখানে প্রোটনও আছে ইলেকট্রনও আছে, কিন্তু ঘুরতেছে কে? ইলেকট্রন ঘুরতেছে। ইলেকট্রন একটি প্রোটনের চারদিকে, তাহলে ভরটা নিব কার? ইলেকট্রনের। ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10⁻31 কেজি। আর ভি স্কয়ারের মান দেওয়া আছে দেখো 2.18 গুণন 10⁻31 এটা হোল স্কয়ার, আর আর এর মান হচ্ছে 5.2 গুণন 10⁻11। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের যা আসে, মানে আমরা জাস্ট হচ্ছে কিভাবে সলভ করতে হয় এটা শিখলাম। তাহলে এইখান থেকে হচ্ছে যে বোরের হাইড্রোজেন পরমাণু মডেল একটা ইলেকট্রন একটি প্রোটনের কি হয়? চারদিকে ঘুরতেছে, যে ঘুরতেছে কেন্দ্রমুখী বলটা তারই হবে। তাহলে এখানে ইলেকট্রন প্রোটন না নিয়ে আমরা কি নিব? ইলেকট্রনের ভর নিব। কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টস করো তো। এই যে সম্পর্কগুলা খুবই মানে দিয়ে করতে হবে, কেয়ারফুলি এগুলা সলভ করতে হবে, কারণ একটা জিনিসেরই দুই ধরনের সম্পর্ক হচ্ছে, এটা একটু কেয়ারফুল থাকতে হবে। ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো।
আচ্ছা, ক্লিয়ার। এখন দেখো আমাদের হচ্ছে টপিকস হচ্ছে রাস্তার ব্যাংকিং। হ্যাঁ, তাহলে আমাদের এখন টপিকস হচ্ছে কি, রাস্তার ব্যাংকিং। তো রাস্তার ব্যাংকিং এর ক্ষেত্রে দেখো আমরা জানি রাস্তার ব্যাংকিং এর ক্ষেত্রে কি হয়, tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই কত, আর জি। tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই কি, আর জি, এটা আমরা জানি। তাহলে এখান থেকে ভি যদি বের করতে হয় তাহলে আমরা লিখতে পারি রুট ওভার tan থিটা কি, আর জি, রুট ওভার tan থিটা আর জি। তো এগুলো আসলে পেঁচানোর জায়গা নাই, এগুলা থেকে কোশ্চেন আসে না খুব একটা, যদি আসে তাহলে এই দুই একটা সূত্র থেকেই। দেখো এখানে হচ্ছে যে এইটুক হচ্ছে রাস্তার উচ্চতা, আর এইটুক হচ্ছে রাস্তার কি, বেধ বা প্রস্থ। আর এই যে এতটুকু উঁচু করতে হয় একটা রাস্তা যখন ব্যাংকিং এর জন্য, এই যে উঁচু থাকে, এটা এই যে এইটুকু কি থাকে, এই যে এইটুকু উঁচু থাকে, রাস্তাটা এরকম ঢালু থাকে, যেখানে ব্যাংকিং এর জন্য এরকম বাঁক বাঁক নেওয়া হয় আর কি, দেখবা যে এই কিনারাটা এইভাবে উঁচু থাকে। তাহলে এই যে কোণটা যদি থিটা হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি এইচ বাই কি এক্স। তাহলে এখান থেকে লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ বাই এক্স বা লম্ব বাই কি ভূমি। তাহলে আমরা এটাও tan থিটা এটাও tan থিটা দুইটা ইকুয়াল লিখতে পারি ভি স্কোয়ার বাই আর জি ইজ ইকুয়াল টু কত, এইচ বাই এক্স। তাহলে এটাও একটা আমাদের কি সমীকরণ। তাহলে tan থিটা ইকুয়াল এইচ বাই এক্স, tan থিটা ইকুয়াল ভি স্কোয়ার বাই আর জি, আর একটা সমীকরণ ভি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু কি এইচ বাই এক্স। তাহলে এই যে আমরা তিনটা সমীকরণ পাইলাম, এই তিনটা দিয়েই সব সলভ করব যত হচ্ছে রাস্তার ব্যাংকিং এর কোশ্চেন আসে। এটা হচ্ছে বেগ, এটা উচ্চতা, এই এক্সটা হচ্ছে কি প্রস্থ, মানে রাস্তার কতটুকু প্রস্থ বা বেধ, আর হচ্ছে এই যে ব্যাসার্ধ, আর জি তো আমরা জানি অভিকর্ষ ত্বরণ। এখান থেকে যেটাই বের করতে বলুক আমরা বের করতে পারবো। এই দেখো আমাদের একটা জিনিস মিসিং হয়ে গেছিল, এটা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। এটা আগের লেকচারে পড়ানো দরকার ছিল। তো ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ সবসময় কি হয়, 180 ডিগ্রি। ক্রিয়া যদি এইদিকে হয়, প্রতিক্রিয়াটা কি হয়, এইদিকে হয়। তাহলে প্রতিক্রিয়া আর ক্রিয়ার মধ্যবর্তী কোণ কত হবে, 180 ডিগ্রি। এখন দেখো যে ব্যাংকিং এর যে কোশ্চেন, একটা রাস্তা 50 মিটার ব্যাসার্ধে বাঁক নিয়েছে, একটা রাস্তা 50 মিটার ব্যাসার্ধে বাঁক নিয়েছে, ওই স্থানে রাস্তাটি 5 মিটার চওড়া এবং এর ভিতরের কিনারা হতে, এই যে 5 মিটার চওড়া মানে এটা কার মান, এক্স এর মান, আর কিনারা হতে কত উঁচু, 0.98 মিটার উঁচু, এইচ এর মান। আর এই যে ব্যাসার্ধ দেওয়া আছে আর এর মান কত, 50। তাহলে সর্বোচ্চ কত বেগে মানে ওই স্থানে কি করতে হবে, বাঁক নেওয়া সম্ভব। তাহলে হচ্ছে সর্বোচ্চ কত বেগে ওই স্থানে হবে, এটা আর কি, ওই স্থানে বাঁক নেওয়া সম্ভব। ঠিক আছে, না সরি, এটা হচ্ছে ওই স্থানে বলতে এটা ওই পথে। তাহলে একটি রাস্তা কত 50 মিটার ব্যাসার্ধে বাঁক নিয়েছে, ওই স্থানে রাস্তাটি 5 মিটার চওড়া এবং এর ভিতরের কিনারা হতে বাইরের কিনারা 0.98 মিটার কি উঁচু। তাহলে সর্বোচ্চ কত বেগে ওই পথে বাঁক নেওয়া সম্ভব। তাহলে এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে। আমরা এখন দেখব যে কত বেগে বাঁক নেওয়া। তাহলে আমরা বেগ বের করব, দেওয়া আছে এইচ আর এক্স। তাহলে সূত্র হবে কি, এই যে ভি স্কোয়ার বাই আর জি, তাহলে এটা হচ্ছে কি, এই যে tan থিটা ইজ ইকুয়াল টু কত, ভি স্কোয়ার বাই আর জি ইজ ইকুয়াল টু কত, এইচ বাই এক্স। এইখান থেকে আমরা ভি কত লিখতে পারি, আর জি এইচ ডিভাইডেড বাই কি এক্স, এটা রুট, আর জি এইচ ডিভাইডেড বাই এক্স, এটা হচ্ছে কি রুট ওভার। তাহলে দেখো আমরা এখান থেকে বেগ বের করবো, আর এর মান হচ্ছে 50, জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে 0.98, আর এখান থেকে হচ্ছে এক্স এর মানটা কত, 5। এক্স এর মান এই যে 5 মিটার কি চওড়া। তাহলে এখান থেকে যে 5 মিটার পাচ্ছি, দেখো আমরা কাটাকাটি করলে এই 5 দিয়ে যদি কাটে এটা কত হয়, 10। 10 দিয়ে 9.8 কে 0.98 কে গুণ দাও, 9.8 গুণন 9.8, 0.98 কে 10 দিয়ে গুণ করলে 9.8 হবে। তাহলে এটার বেগটা কত আসবে, 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো একটা রাস্তা 50 মিটার ব্যাসার্ধে বাঁক নিয়েছে, ওই স্থানে রাস্তাটি 5 মিটার চওড়া
এবং এর ভিতরের কিনারা হতে বাইরের কিনারা 0.98 মিটার উঁচু, সর্বোচ্চ কত বেগে ওই পথে বাঁক নেওয়া সম্ভব? তাহলে বেগ চাইছে আমাদের, আসলে এই বেগটাই আসে। তাহলে বেগটা আমরা কিভাবে বের করছি? এই যে RGH ডিভাইডেড বাই এক্স এর কি রুট ওভার। এই ব্যাংকিং ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো তো, যে রাস্তার ব্যাংকিং এর যে সূত্র অঙ্ক আসলে পারবা কিনা। এখান থেকে খুব একটা অঙ্ক আসে না, এই যে আসলে এই একটা অঙ্ক, এই টাইপের অঙ্কটাই আসবে। তারা 0.98 মিটার উঁচু, সর্বোচ্চ কত বেগে ওই পথে বাঁক নেওয়া সম্ভব? আচ্ছা, ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, এটা হচ্ছে কি জড়তার ভ্রামক, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। তো জড়তার ভ্রামকের ক্ষেত্রে দেখো, জড়তার ভ্রামকের সমীকরণটা কি? আই ইজ ইকাল টু কত? এম আর স্কোয়ার। জড়তার ভ্রামক হচ্ছে আই ইজ ইকাল টু আমরা জানি এম আর স্কোয়ার। আর হচ্ছে ব্যাসার্ধ, আর এম হচ্ছে আমরা জানি কি ভর। আর আই ইজ ইকাল টু এম কে স্কোয়ার, এটাও লিখতে পারি। এই কেটা হচ্ছে কি চক্রগতির ব্যাসার্ধ, কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে এই চক্রগতির ব্যাসার্ধটা যদি আমরা বের করি, তাহলে সেই ক্ষেত্রে কে ইজ ইকাল টু কত আসবে? রুট ওভার আই বাই এম। তাহলে এই চক্রগতির ব্যাসার্ধটা আসবে কত? রুট ওভার আই বাই কি এম। তো দেখো আমরা এখান থেকে হচ্ছে জড়তার ভ্রামকের চক্রগতির ব্যাসার্ধের সমীকরণটা পাচ্ছি, কে ইজ ইকাল টু হচ্ছে রুট ওভার আই বাই এম। আর এখানে আমরা পাচ্ছি কি আই ইজ ইকাল টু এম আর স্কোয়ার, আই সমান কি এম কে স্কোয়ার। দেখো জড়তার ভ্রামকের হচ্ছে দুইটা উপপাদ্য আছে, একটা হচ্ছে কি সমান্তরাল অক্ষ উপপাদ্য আর একটা লম্ব অক্ষ উপপাদ্য। তাহলে জড়তার ভ্রামকের উপপাদ্য হচ্ছে দুইটা। কি কি উপপাদ্য এটাই আসে, এখান থেকে কোনো কোশ্চেন আসে না। তবে এবার বই এটা একটা কোশ্চেন দিছিল 19-20, এই যে এই সূত্র দিয়ে সমান্তরাল অক্ষ লম্ব অক্ষ উপপাদ্যটা হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আই জেড। তাহলে অপশনে এটাই থাকবে, নিচের কোনটি লম্ব অক্ষ উপপাদ্য? আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু কি আই জেড। আর নিচের কোনটি সমান্তরাল অক্ষ উপপাদ্য? আই ইজ ইকাল টু কি আই জি প্লাস এম এ স্কোয়ার। আই জিটা হচ্ছে এটাও জড়তার ভ্রামক, তবে একটা কিছুর সাপেক্ষে, এটা আমরা পরে আসবো। দেখো তাহলে আই জিটা হচ্ছে এটাও জড়তার ভ্রামক। আর এম আমরা জানি কি, এম হচ্ছে আমরা জানি যে ভর, আর এই যে এইচটা হচ্ছে উচ্চতা বা একটা পয়েন্ট কাটা থাকবে, যে এত দাগ কাটা আছে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বুয়েটে আসছিল এবার 19-20 এই সূত্র দিয়ে, একদম হুবহু এই সূত্রই, কিন্তু আয়ের মানটা বের করতে হয়েছে একটা সূত্র দিয়ে, এটা পরে আসতেছি। তো দেখো এখান থেকে কোনো কোশ্চেন আসলে এভাবে আসবে, কোনটি লম্ব অক্ষ আর কোনটি সমান্তরাল অক্ষ। এটা কয়েকবার আসছে, বেশ কয়েকবার আসছে এটা, হ্যাঁ ইম্পর্টেন্ট আছে। তাহলে দেখো চক্রগতির ব্যাসার্ধ আমরা সমীকরণ পাইলাম, এখন একক মাত্রা শিখবো। তাহলে জড়তার ভ্রামকের একক কি হবে? এম আর স্কোয়ার। এম এর একক জানি, ভরের একক কেজি, আর ব্যাসার্ধের একক মিটার স্কোয়ার। চট্টগ্রাম 16-17। আর মাত্রাটা হবে তাহলে এম এর একক আমরা জানি এমই, আর এল এর একক, আর এর এককটা হচ্ছে কি এল স্কোয়ার, দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে কি মাত্রা এম এল স্কোয়ার, আর মানে আর ইয়া হচ্ছে একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার। আর আমরা জানি ব্যাসার্ধ, যে কোনো ধরনের ব্যাসার্ধ বললে এটার একক তো আমরা জানাই আছে, যে এটা হচ্ছে এল অথবা কি এল হচ্ছে মাত্রা, আর এম হচ্ছে কি একক মিটার, আর একক হচ্ছে কি মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে মানে মাত্রা হচ্ছে এল, কারণ এটা এক ধরনের ব্যাসার্ধ। যেমন তোমাকে বলতে পারে শোয়ারশীল ব্যাসার্ধ বা শেয়ারশীল ব্যাসার্ধের একক কি মিটার হবে, কারণ এটা একটা কি ব্যাসার্ধ। তাহলে দেখো জড়তার ভ্রামকের আমরা এই কয়টা কি পাইলাম, সূত্র পাইলাম। এই সম্পর্কগুলা তো আসলে আয়ের সাথে আর স্কোয়ারের কি সম্পর্ক, এম এর কি সম্পর্ক। তাহলে জড়তার ভ্রামক এই যে এই দুইটা সূত্র আছে, আর এটা হচ্ছে কি চক্রগতির ব্যাসার্ধের সূত্র। দেখো এখানে আমরা বেশ কয়েকটা পয়েন্ট লিখে রাখছি, যে সরু ও সুষমদণ্ডের মধ্যবিন্দু দিয়ে ও তার দৈর্ঘ্যের ও বিলম্বের অতিক্রান্ত অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান ওই দণ্ডের জড়তার ভ্রামক। এইটা আসলে আমাদের, এটারে শর্টলি যদি বলো, পরেরটা আমরা শর্টলি হচ্ছে যে সরু ও সুসমদণ্ডের মধ্যবিন্দুর ঘূর্ণায়নের জন্য জড়তার ভ্রামক কত। এই যে এটা হলো মেইন পয়েন্ট।
মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর ঘূর্ণায়নের জন্য সরু এবং সুষম দণ্ডের জড়তার ভ্রামক কত হবে? m(l²/12)। আর জড়তার ভ্রামক যদি বের করতে পারি, ওটার চক্রগতির ব্যাসার্ধ আমরা জানি √i/m, মানে নিচে যেটা থাকবে এটার হবে কি রুট, এটা 12 হবে, √12। আর উপরে যেটা থাকবে এমটা কাটা যাবে, আর এই দৈর্ঘ্যের যেটা স্কয়ার আছে এটা কি স্কয়ার ছাড়া হবে চক্রগতির ব্যাসার্ধে। কারণ আমরা জানি কি k = √i/m। আই বের করতে পারলে আমাদের কে বের করা কোনো ব্যাপার না। তাহলে সরু ও সুষম দণ্ডের মধ্যবিন্দুর ঘূর্ণায়মানের জন্য জড়তার ভ্রামক কত? ml²/12। এগুলা মাঝে মাঝে মুখস্থ আসে, এখান থেকে অঙ্ক খুব একটা আসে না, জাস্ট হচ্ছে এই যে মধ্যবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক কত এটা বলে দিবে। তাহলে অপশনে থাকবে ml²/12। তাহলে চক্রগতির ব্যাসার্ধ কত হবে? l/√12। আর যদি বলে প্রান্ত বিন্দু দিয়ে, এটা হচ্ছে মধ্যবিন্দু, প্রান্ত বিন্দু দিয়ে বললে হচ্ছে কত হবে? ml²/3। চক্রগতির ব্যাসার্ধ হবে নিচেরটা √3 আর উপরের যেটা স্কয়ার আছে ওইটার l। তাহলে l/কত? √3। সরু ও সুষম দণ্ডের প্রান্ত বিন্দু দিয়ে ঘূর্ণায়মানের জন্য জড়তার ভ্রামক হবে ml²/কত? 3। চক্রগতির ব্যাসার্ধ হবে l/√3। পাতলা চাকতির জন্য জড়তার ভ্রামক, পাতলা চাকতি জড়তার ভ্রামক কত হবে? mr²/2। আর চক্রগতির ব্যাসার্ধ হবে তাহলে এই যে আর এর যেটা স্কয়ার আছে এটা, আর নিচে হচ্ছে কি যেটা আছে ওইটা রুট, তাহলে r/কত? √2। নিরেট সিলিন্ডারের জন্য জড়তার ভ্রামক কত হবে? mr²/2। তাহলে চাকতি আর নিরেট সিলিন্ডার একটা একই হবে, তাহলে চক্রগতির ব্যাসার্ধ কি হবে? r/√2। তাহলে নিরেট গোলক বা পৃথিবীর জড়তার ভ্রামক, এটা মাঝে মাঝে আসে, পৃথিবীর জড়তার ভ্রামক অথবা কি নিরেট গোলক। তা পৃথিবী কিন্তু একটা নিরেট গোলকই, তাহলে এটার ক্ষেত্রে কি হবে যে 2/5 কত? mr²। তাহলে পৃথিবীর জড়তার ভ্রামক কত? 2/5 mr²। বড় হাতের আর এই জন্যই দিছি কারণ বড় হাতের আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আর চক্রগতির ব্যাসার্ধ তাহলে হবে এটার রুট, তাহলে √2/5, আর এর উপরে স্কয়ার আছে, স্কয়ারটা চলে যাবে আর। চক্রগতির ব্যাসার্ধ হবে √2/5 কত? আর। তাহলে এটা পৃথিবীর জড়তার ভ্রামক, এটা পৃথিবীর কি চক্রগতির ব্যাসার্ধ। ভারকেন্দ্রগামী ও তলের লম্ব বরাবর অক্ষ সাপেক্ষে আয়তাকার পাতের জড়তার ভ্রামক কত? ভারকেন্দ্রগামী ও তলের লম্ব বরাবর অক্ষ সাপেক্ষে আয়তাকার পাতের জড়তার ভ্রামক হচ্ছে m/12 l² + v²। এই v²টা হচ্ছে প্রস্থ, ভিটা হচ্ছে কি প্রস্থ, আর এলটা হচ্ছে কি দৈর্ঘ্য। এম আমরা জানি ভর, এম আমরা কি জানি ভর, আর এলটা হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে কি প্রস্থ। তাহলে ভারকেন্দ্রগামী ও তলের লম্ব বরাবর অক্ষ সাপেক্ষে আয়তাকার জড়তার ভ্রামক। তাহলে দেখো আমরা পাইলাম মধ্যবিন্দুর সাপেক্ষে, প্রান্ত বিন্দুর সাপেক্ষে, পাতলা চাকতির জন্য, নিরেট সিলিন্ডারের জন্য, নিরেট গোলক অথবা পৃথিবীর জন্য, আর হচ্ছে পাচ্ছি কি ভরকেন্দ্রগামী ও তলের লম্ব সাপেক্ষে। তাহলে এই কয়টা হচ্ছে আমাদের এখানে জড়তার ভ্রামক, এই কয়টা থেকে আসে, এর বাইরেও আছে তবে ওগুলো আমাদের লাগবে না, এর বাইরে আরো আছে তবে ওগুলো আমাদের দরকার হয় না। এখান থেকে খুব অল্প কোশ্চেন আসে। দেখো ভারকেন্দ্রগামী ও তলের সহিত লম্ব অক্ষ সাপেক্ষে, লম্ব বরাবর অক্ষ সাপেক্ষে একটা আয়তাকার পাতের জড়তার ভ্রামক দেওয়া আছে কত? 5। পাত্রীর প্রস্থ দেওয়া আছে 1 মিটার এবং ভর দেওয়া আছে কি 12 কেজি। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে কত এটা বের করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় 4-5 আসছে। এই যে আমরা একটু আগেই শিখলাম ভারকেন্দ্রগামী ও তলের লম্ব বরাবর অক্ষ সাপেক্ষে, যে ভারকেন্দ্রগামী ও তলের সহিত লম্ব বরাবর অক্ষ সাপেক্ষে। তাহলে এটার সূত্রটা আমাদের কি হবে? I = m/12 l² + v²। আমাদের চাইছে কি এই দৈর্ঘ্য চাইছে, এলটা চাইছে। এখন দেখো আয়ের মান দেওয়া আছে কত? 5, এম এর মান দেওয়া আছে 12, তাহলে 12/12 l² + v²। আর গুলো কি পড়বে না। এখন তুমি যদি চাও যে আরো বেশি জানবা, তবে হচ্ছে যে আমির স্যারের বই আছে, ছক দেওয়া আছে, সুন্দর করে দেখতে পারো।
তবে এখান থেকে খুব একটা কোশ্চেন আসে না, আর যদি আসে এর বাইরে আসবে না, এই যে কয়টা লিখে দিছি এই কয়টার ভিতরে আসবে। তুমি যদি আরো বেশি জানতে চাও তবে সেক্ষেত্রে পড়তে পারো, মানা করবো না। তাহলে দেখো এখানে হচ্ছে ভারকেন্দ্রগামী ও তলের সহিত লম্ব বরাবর অক্ষ সাপেক্ষে একটা আয়তাকার পাতের জড়তার ভ্রামক 5 কেজি মিটার স্কয়ার। তাহলে এই যে জড়তার ভ্রামক কত 5, ভর দেওয়া আছে কত এই যে 12 বসাইছি, আর এখানে ভি স্কয়ারের মান দেওয়া আছে আসলে কত 1 স্কয়ার। এই যে প্রস্থ, পাতের প্রস্থ দেওয়া আছে কত 1 মিটার। এখন দেখো তাহলে আমরা এই যে 12 কাইটা দিলে হবে 1, তাহলে এল স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এল স্কয়ার সমান আমাদের হচ্ছে 4, এল ইজ ইকুয়াল টু হচ্ছে কত 2 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত 2 মিটার। ভারকেন্দ্রগামী ও তলের সহিত লম্ব বরাবর অক্ষ সাপেক্ষে একটি আয়তাকার পাতের জড়তার ভ্রামক 5 কেজি মিটার স্কয়ার। পাতটির প্রস্থ হচ্ছে 1 মিটার, ভর 12 কেজি হলে দৈর্ঘ্য কত? তাহলে আমাদের এই যে সূত্র কি, আই ইজ ইকুয়াল টু এম বাই 12 এল স্কয়ার প্লাস ভি স্কয়ার। সব মান দেওয়া আছে, আমরা কি এলটা বের করছি, ভি এর মান দেওয়া আছে 1, এই যে পাতের প্রস্থ 1 মিটার। এখন দেখো যে নেক্সট কোশ্চেনে একটা চাকার ভর 5 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে 25 সেন্টিমিটার। তাইলে চাকাটির জড়তার ভ্রামক কত হবে? রাজশাহী 16-17, জাহাঙ্গীরনগর 18-19, চিটাগাং হচ্ছে 13-14, আর বেগম রোকেয়া আরো কয়েকটাতে আসছে এটা। তাহলে একটা চাকার ভর হচ্ছে কত 5 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ কত 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার বলতে এটা কত হবে 2.5 মিটার, 0.225 মিটার। তাহলে জড়তার ভ্রামক আমরা জানি আই ইজ ইকুয়াল টু এম কে স্কয়ার। যেহেতু চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে এম কে স্কয়ার, এম এর মান 5, কে এর মান হচ্ছে 0.25 হোল স্কয়ার। এখন দেখো এই জায়গায় যায় অনেকে ক্যালকুলেশনের ঝামেলা বাজায় ফেলো। ক্যালকুলেশনের আমি অনেকগুলা ট্রিক শিখাই দিছি অলরেডি, তো এটা আসলে ঝামেলা হওয়ার কথা না। 5 0.25 মানে আমরা জানি 1 বাই কত 4, 1/4 রে স্কয়ার করে দাও। 0.25 মানে আমরা জানি কত 1/4, আর 0.5 থাকলে ওটার মানে আমরা জানি 1/2 মানে হাফ। তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 ডিভাইডেড বাই 16। 5 কে 16 দিয়ে ভাগ করলে কত হবে 50 বানাও, তাহলে এটা হচ্ছে 3 16 48, তাহলে 0.31 এরকম আসবে। তাহলে এত কেজি মিটার স্কয়ার, তাহলে 0.312 কেজি মিটার স্কয়ার। ক্যালকুলেশন কিভাবে করবা আশা করি বুঝতে পারছো। এই যে দশমিক থাকলে আমরা এটাকে অনুপাতে ভাঙায় নিব, যে কোনো ধরনের দশমিক থাকলে আমরা ভগ্নাংশ আকারে এভাবে ভাঙায় নিব। তাহলে একটা চাকার ভর 5 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ 25 সেন্টিমিটার হলে তার জড়তার ভ্রামক কত? তাহলে আই ইজ ইকুয়াল টু কত এম কে স্কয়ার। পরেরটা দেখো, একটি চাকার ভর 10 কেজি এবং জড়তার ভ্রামক হচ্ছে 2.5 কেজি মিটার স্কয়ার। চক্রগতির ব্যাসার্ধ কত হবে? জাহাঙ্গীরনগর 11-12। তাহলে চাকার ভর হচ্ছে 10 কেজি, জড়তার ভ্রামক দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধের সূত্র আমরা একটাই জানি, রুট ওভার কি আই বাই এম, রুট ওভার আই বাই এম। এখন দেখো তাহলে রুট ওভার আই এর মান দেওয়া আছে আমরা জানি কত 2.5, আর এটার মান দেওয়া আছে এম এর মান দেওয়া আছে কত 10। 2.5 দিয়ে 10 কে কাটলে কত হয় 4 হয়। 2.5 দিয়ে যদি 10 কে কাটে দাও তাহলে কত হবে 4 হবে। তাহলে এই যে রুট ওভার 1/4, তাহলে এটা রুট ওভার 1/4 কে আমরা সুতরাং কে সমান কত লিখতে পারি হাফ। রুট ওভার 1/4 কে আমরা লিখতে পারি হাফ, অথবা এটাকে লিখতে পারি 0.5 মিটার। তাহলে এই যে 0.5 মিটার আমাদের কি অ্যান্সার। একটা চাকার ভর 10 কেজি এবং জড়তার ভ্রামক হচ্ছে 2.5 কেজি মিটার স্কয়ার, চক্রগতির ব্যাসার্ধ কত? তাহলে কে ইজ ইকুয়াল টু আমরা জানি রুট ওভার আই বাই এম। তাহলে আই এর মান দেওয়া আছে 2.5, এম এর মান দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ পাচ্ছি কত 0.5 মিটার। এই জড়তার ভ্রামক, চক্রগতির ব্যাসার্ধ, একক মাত্রা, লম্ব অক্ষ, সমান্তরাল অক্ষ, উপপাদ্য, এগুলা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। এই যে বুয়েটের যে ম্যাথটা বললাম দেখো ওইটাতে দেওয়া ছিল এই যে
একটা সুষম দণ্ডের মধ্যবিন্দু, তাহলে ওইটার ক্ষেত্রে আইজির মানটা কি হবে? ml²/12। এই যে আইজি যে বলছে, আইজির মানটা কত হবে? ml²/12। আর সব মান দেওয়া ছিল, জাস্ট এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে দিব। আচ্ছা, একজন বলছে ক্লিয়ার, বাকিরা কমেন্টস করো যে ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, ক্লিয়ার। এখন দেখো আমাদের রৈখিক এবং কি কৌণিকের যে সম্পর্ক আছে, রৈখিক এবং কৌণিকের কি সম্পর্ক। তাহলে রৈখিক এবং কৌণিকের সম্পর্কগুলো আমরা এখান থেকে দেখব যে রৈখিকের সাথে কৌণিকের একটা আর এর মেইনলি ব্যবধান থাকে, হয় রৈখিকের সাথে না হয় কি কৌণিকের সাথে একটা আর কি মানে ডিফারেন্স থাকে আর কি, দুইটার সাথে একটা যে কোনো একটার সাথে আর গুণ হয়। এটা হচ্ছে আমাদের রৈখিক আর কৌণিকের বেসিক ডিফারেন্স। যেমন দেখো, এই রৈখিকের সাথে রৈখিক বেগটা কি হয়? রৈখিক বেগের সাথে ওমেগা কি আর, রৈখিক বেগ ইজ ইকুয়াল টু কি কৌণিক বেগের সাথে একটা কি আর গুণন ওমেগা আর। আবার দেখো কৌণিক ত্বরণের সাথে কি সম্পর্ক? এটা আলফা। তাহলে কৌণিক ত্বরণ যদি আলফা হয়, রৈখিক ত্বরণের সাথে একটা আর, মানে রৈখিক ত্বরণ ইজ ইকুয়াল টু কৌণিক ত্বরণের সাথে কি একটা আর এর গুণফল। আবার দেখো এই যে এসটা আমরা জানি কি রৈখিকের দূরত্ব, এস রৈখিকের কি দূরত্ব, আর কৌণিকের দূরত্বটা হচ্ছে আমরা জানি কি থিটা, কৌণিকের দূরত্বটা হচ্ছে থিটা। তাহলে এই যে থিটা, এটা যদি কৌণিকের দূরত্ব হয় তাহলে থিটার সাথে একটা কি করে দিছে আর গুণফল। তাহলে দেখো যে রৈখিকের সাথে কৌণিকের সাথে একটা আর এর গুণফলটাই হচ্ছে আসলে এখানে কি পাচ্ছি? রৈখিক বেগ, রৈখিক ত্বরণ আর রৈখিক দূরত্ব। এস সমান আর থিটা, এ সমান আর আলফা, ভি সমান ওমেগা আর। এখানে দেখো একটু ইম্পর্টেন্ট জিনিস, যে ভি এর সাথে আর এর সম্পর্ক কি সমানুপাতিক, ওমেগা কনস্ট্যান্ট। আর ওমেগার সাথে আর এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, ভি কনস্ট্যান্ট। আর যত বেশি হবে ভি তত বেশি, আর যত কম হবে ভি তত কি কম, আর যত বেশি হবে ওমেগা তত কি হবে কম হবে। কৌণিক বেগের ক্ষেত্রে একটু উল্টা, এই জায়গায় একটু ঝামেলা করে অনেকেই, বুঝতে পারে না, উল্টাপাল্টা লাগাই দেয়। এই উল্টাপাল্টাটা লাগানো যাবে না। আর যত বেশি হবে ভি তত বেশি, আর যত কম হবে ভি তত কম, আর যত বেশি হবে ওমেগা তত কম। কারণ কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর। কৌণিক, এটা হচ্ছে কৌণিক কি বেগ অথবা কৌণিক কম্পাঙ্ক। আমরা এটা পর্যায়বৃত্ত গতিতে সবচেয়ে ভালো করে শিখছি যে কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, এটার মাত্রা আমরা জানি কত? T/1, আর একক জানি রেডিয়ান পার কি সেকেন্ড। কৌণিক বেগের মাত্রা T/1, একক হচ্ছে রেডিয়ান পার কি সেকেন্ড। আর এইখানে হচ্ছে রৈখিকের যে ত্বরণটা, এটার মাত্রাটা কত হবে? T/2। ত্বরণের ক্ষেত্রে মাত্রাটা হচ্ছে T/2, আর এককটা হবে রেডিয়ান পার কি সেকেন্ড স্কোয়ার। ত্বরণের ক্ষেত্রে, কৌণিক ত্বরণের ক্ষেত্রে এটা আর কি, এই যে আলফার একক কি হবে? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, আর আলফার মাত্রা হবে কি T/2। আর রৈখিকেরটা আমরা জানি যে L/2 আর MS/2, এটা হচ্ছে একক মাত্রা, মিটার পার সেকেন্ড স্কোয়ার L/2। এটা হচ্ছে কি রৈখিক ত্বরণের মাত্রায় একক। এখন দেখো তাহলে যে এস সমান আর থিটা, ভি সমান ওমেগা আর, আর এ সমান হচ্ছে আর আলফা। একটা আর কি জাস্ট গুণ, কৌণিকের সাথে একটা আর গুণ করে দিচ্ছি। এখন দেখো আমরা এই যে এখান থেকে যে পাচ্ছি যে ঘড়ির কাঁটার ক্ষেত্রে, তাহলে ঘড়ির কাঁটার প্রান্ত বিন্দুতে ধরো এটা হচ্ছে একটা কি ঘড়ির কাঁটা, এটা একটা ঘড়ির কাঁটা। তাহলে ঘড়ির কাঁটার এটা হচ্ছে কি একটা প্রান্ত, এই প্রান্তর ক্ষেত্রে আরটা কি হবে? ফুল আর। আর যদি মধ্যবিন্দু বিবেচনা করো যে ঘড়ির কাঁটার এটা মিডিল পয়েন্ট, এটা একটা ঘড়ির কাঁটার কি মিডিল পয়েন্ট, তাহলে এই মিডিল পয়েন্টের ক্ষেত্রে আরটা কি হয়ে যাবে? আর ড্যাশ ইজ ইকুয়াল টু ভাগ হয়ে যাচ্ছে, আর অর্ধেক হয়ে যাচ্ছে না? তাহলে মধ্যবিন্দুতে আরটা কমে যাচ্ছে, আর কমে গেলে ভি কমে যাবে।
কত কমতেছে, অর্ধেক হচ্ছে। তাহলে আর যদি অর্ধেক হয় মধ্যবিন্দুতে ভিও কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে মধ্যবিন্দুতে রৈখিক বেগটা প্রান্তবিন্দুর কত হবে, অর্ধেক হবে, কারণ মধ্যবিন্দুতে আইসা আর অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে ভিটাও কি হবে, অর্ধেক। আর প্রান্তবিন্দুতে আরটা কি, মধ্যবিন্দুর দ্বিগুণ। তাহলে প্রান্তবিন্দুতে রৈখিক বেগ মধ্যবিন্দুর কি হবে, দ্বিগুণ হবে, কারণ আর এর সাথে সমানুপাতিক সম্পর্ক। প্রান্তবিন্দুতে আর দ্বিগুণ, ভিও দ্বিগুণ। কিন্তু প্রান্তবিন্দুতে আর যদি দ্বিগুণ হয়, ভি কত, ওমেগা কত হবে, অর্ধেক, ব্যস্তানুপাতিক। আর যদি দ্বিগুণ হয়, ওমেগাটা কত হবে, অর্ধেক। তাহলে প্রান্তবিন্দুতে কৌণিক বেগ মধ্যবিন্দুর কি হবে, অর্ধেক। প্রান্তবিন্দুতে কৌণিক বেগ মধ্যবিন্দুর অর্ধেক। এখন এটা তো হচ্ছে প্রান্তবিন্দুর সাথে মধ্যবিন্দু। যদি আগে মধ্যবিন্দু দিত, যদি বলতো এরকম মধ্যবিন্দুতে রৈখিক বেগ প্রান্তবিন্দুর কত, মধ্যবিন্দুর রৈখিক বেগ প্রান্তবিন্দুর অর্ধেক, মধ্যবিন্দুর কৌণিক বেগ প্রান্তবিন্দুর কি, দ্বিগুণ। তাইলে এটা হচ্ছে আমাদের যে আর এর আর ওমেগার যে ডিফারেন্সটা, এটা সম্পর্কটা খুব ভালো করে জানা লাগবে। তাহলে প্রান্তবিন্দুতে রৈখিক বেগ মধ্যবিন্দুর কি হবে, দ্বিগুণ, আর মধ্যবিন্দুতে হবে প্রান্তবিন্দুর অর্ধেক। প্রান্তবিন্দুতে কৌণিক বেগ মধ্যবিন্দুর কি, অর্ধেক। আর যদি বলতো মধ্যবিন্দুতে কৌণিক বেগ প্রান্তবিন্দুর কি হবে, তাহলে প্রান্তবিন্দুতে রৈখিক বেগ মধ্যবিন্দুর 2 গুণ, আর প্রান্তবিন্দুতে কৌণিক বেগ হচ্ছে মধ্যবিন্দুর অর্ধেক। এটা হচ্ছে অনেক জায়গায় আসে, তাহলে উল্টাপাল্টা করা যাবে না, জাস্ট সম্পর্ক একটাই, আর এর সাথে ওমেগার ব্যস্তানুপাতিক, ভি এর সাথে কি, আর এর সমানুপাতিক। আর বেশি ভি বেশি, আর কম ভি কম, আর আর বেশি ওমেগা, ওমেগা কম আর কম, ওমেগা কি বেশি। এখন দেখো আমাদের এই যে টর্কের যে সমীকরণ, এটা হচ্ছে একটা কি, রৈখিক কৌণিক ভরবেগ। এলটা হচ্ছে কি, কৌণিক ভরবেগ। এই জায়গায় লিখে দাও কৌণিক ভরবেগ। আমরা ভেক্টরে এটা পড়ে আসছি, ভেক্টরে পড়ায় দিছি, আর ইকুয়াল টু আর ক্রস পি, আর ক্রস পি। আর আর ক্রস পি সমান আমরা জানি এম ভি। এই যে আর ক্রস কত, এম ভি। এম এর আগে কি নাই, ভেক্টর নাই, কারণ এম এম কোনো ভেক্টর রাশি না। ফার্স্টে আসছে 18-19, চিটাগাং বিশ্ববিদ্যালয়ে 18-19, এই সমীকরণটাই আসছে। আর সমান কত, আর ক্রস কি, পি। আবার কৌণিক ভরবেগ, এটা সমান আমরা জানি আই ওমেগা। আই হচ্ছে জড়তার ভ্রামক, ওমেগা হচ্ছে কি, কৌণিক বেগ। এই ওমেগার পরিবর্তে আবার আমরা লিখতে পারি কত, 2π/t। আই এর পরিবর্তে কত লিখতে পারি, এম আর স্কোয়ার। তাহলে এম আর স্কোয়ার 2π/t, এটাকে আরো ব্রড বানানো যায়। তো আমরা হচ্ছে দেখো টর্ক, টর্কের ক্ষেত্রে টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস কি, এফ। এটাও ফার্স্টে আসছিল 18-19, একই কোশ্চেনে দুইটাই দেওয়া ছিল। তাহলে ফার্স্টে 18-19, জাহাঙ্গীরনগরে 18-19, এই সমীকরণটাই, এই যে টাওয়ের এই সমীকরণটা জাহাঙ্গীরনগর 18-19 আসছে। টাও সমান কত, আই আলফা। টাও সমান হচ্ছে কি, আই আলফা। আই হচ্ছে আমরা জানি কি, এই এফ এর সাথে সম্পর্ক না, তুমি খালি খেয়াল রাখো, মনে রাখা লাগবে না। দেখো এটা পি এর সাথে সম্পর্ক, পি এর সাথে। তাহলে পি এর সাথে যে ভরবেগ আমরা জানি কি, এম ভি। পি সমান কত জানি আমরা, এম ভি। তাহলে এল সমান কি হবে, কৌণিকের ক্ষেত্রে ভর হচ্ছে আমরা জানি আই। জড়তার ভ্রামকটাই হচ্ছে আসলে এই ভরের মানে পরিপূরক। রৈখিকে ভরকে, কৌণিকে আমরা জড়তার ভ্রামক হিসেবে শিখি। আর এইখানে হচ্ছে এই রৈখিকের বেগ হচ্ছে ভি, কৌণিকের বেগ কি, ওমেগা। তাহলে এল এর ক্ষেত্রে কি হবে, আই ওমেগা, আর পি এর ক্ষেত্রে কি, এম ভি। তার মানে এটা হচ্ছে কৌণিকের ভরবেগ, আর এটা হচ্ছে কি, রৈখিকের ভরবেগ। আর আমরা দেখো এই যে বল সমান কত জানি, এম এ, ঠিক আছে। তাহলে বলের পরিপূরক হচ্ছে টর্ক। টর্ক হচ্ছে কি, আর ক্রস এফ, আর এর সাথে ক্রস গুণফল এফ এর। আবার টর্ক সমান তাহলে কত লিখতে পারি আমরা, এই যে এম এর পরিবর্তে আমরা লিখতে পারি আই কৌণিকের ক্ষেত্রে, আর এর পরিবর্তে লিখতে পারি আলফা। পরিপূরক একটার পরিপূরক আর একটা, তাহলে এই যে আই আলফা। টাও সমান কত, আই আলফা। টাও ইজ ইকুয়াল টু হচ্ছে আর ক্রস এফ, এল ইজ ইকুয়াল টু আর ক্রস পি, আই ওমেগা।
এই সমীকরণগুলা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো, এগুলা খুবই ইম্পর্টেন্ট সমীকরণ। সমীকরণ বুঝলে তুমি অটোমেটিক বাকিটা পারবা। সমীকরণ সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। আচ্ছা ক্লিয়ার হয়েছে। তাহলে হচ্ছে আমরা সমীকরণ যদি ক্লিয়ার হয় আমরা বাকিটা দেখবো। দেখো এই একজন কমেন্ট করছে যে ক্লিয়ার। দেখো খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে, খুবই খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগ। ঠিক আছে, তাহলে ঘড়ির মিনিটের কাটার কি কৌণিক বেগ। আর কৌণিক বেগের ক্ষেত্রে আমরা কি জানি, ওমেগা ইজ ইকুয়াল টু কত, 2 পাই বাই কত, 2 পাই বাই কি টি, অথবা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই এন বাই কত, এই স্মল টি মানে হচ্ছে সময়। তাহলে এটা যদি আমাদের সমীকরণ হয়, সেকেন্ডের কাটার কৌণিক বেগ কত হবে, সেকেন্ডের কাটা 60 সেকেন্ডে একবার ঘুরে। সেকেন্ডের কাটা কত সময় একবার ঘুরে, 60 সেকেন্ডে। তাহলে এই যে 2 পাই ডিভাইডেড বাই কত, 60। তাহলে এই 2 পাই বাই 60 অথবা পাই বাই কত 30, 2 পাই বাই 60 অথবা পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে ঘড়ির মিনিটের কাটার কি সেকেন্ডের কাটার কৌণিক বেগ। সেকেন্ডের কাটার কৌণিক বেগ কত হবে, পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগ কত হবে, মিনিটের কাটা কতবার সময়ে ঘুরে, 1 ঘন্টায় ঘুরে। 1 ঘন্টা সমান আমরা জানি 3600 সেকেন্ড। 1 ঘন্টায় এই যে একবার ঘুরে, একবার আমরা এন এর মানটা, এই যে এন এর মানটা 1, এই একটা আর আমরা কাউন্ট করি নাই। দেখো তাহলে পাই বাই কত 1800, 2 দিয়ে যদি কাইটা দাও, পাই বাই 1800 রেডিয়ান পার কি সেকেন্ড। তাহলে ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগ হবে পাই বাই 1800 রেডিয়ান পার কি সেকেন্ড। এটাই সবচেয়ে বেশি আসছে, যে ঘড়ির মিনিটের কাটার কত 4 স্টার। ঘড়ির ঘন্টার কাটার কৌণিক বেগ কত হবে, তাহলে একই জিনিস, ঘন্টার কত 12 ঘন্টায় একবার ঘুরে, ঘন্টার কাটা কি 12 ঘন্টায় একবার ঘুরে। তাহলে এই যে 12 গুণন ঘন্টার জন্য হচ্ছে 3600 সেকেন্ড, আর এই যে একবার ঘুরে এন এর মানটা আমরা নেই নাই। তাহলে 2 দিয়ে যদি এটা ভাগ করলে কত আসে, পাই বাই 21600 রেডিয়ান পার সেকেন্ড। পাই বাই 21600 রেডিয়ান পার কি সেকেন্ড। তাহলে সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, আর একটা হচ্ছে কি ঘন্টার কাটার কৌণিক বেগ। এটা আমাদের জানা লাগবে, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। কোশ্চেন দেখো, কৌণিকের কিছু কোশ্চেন আমরা এখন দেখব। দেখো একটা হচ্ছে যে একটি চাকার জড়তার ভ্রামক 2 কেজি মিটার স্কয়ার, 2 কেজি মিটার স্কয়ার। চাকাটি মিনিটে 30 বার ঘুরছে। মিনিটে কয়বার ঘুরে, 30 বার। তাহলে কৌণিক ভরবেগ কত। জড়তার ভ্রামকের সাথে কৌণিক ভরবেগের সূত্র একটাই, আমরা জানি এল সমান কি আই ওমেগা। আবার আই ওমেগার পরিবর্তে লিখতে পারি কত, 2 পাই এন বাই কত টি, 2 পাই এন বাই টি। দেখো তাহলে আয়ের মান দেওয়া আছে আমাদের কত, 2, আয়ের মান দেওয়া আছে আমাদের 2, আর এখানে হচ্ছে 2 পাই এন এর মান দেওয়া আছে দেখো 30 বার ঘুরে। এই যে 30 বার, কতবার ঘুরে 30, কত সময়ে, মিনিট, 1 মিনিটে। 1 মিনিট সমান আমরা জানি 60 সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে এটা দিয়ে যদি কাটো 2, এই 2 দিয়ে 2 কাটা দাও, ইকুয়াল টু কত হবে, 2 পাই। তাহলে এটা আমাদের কি হচ্ছে, 2 পাই। আর এটার এককটা তাহলে কি হবে, এল এর একক কি হবে। দেখো এল হচ্ছে আমাদের কি কৌণিক ভরবেগ। এল ইজ ইকুয়াল টু আমরা জানি কি আর ক্রস পি, একক। পি এর একক আমরা জানি, আর এর একক আমরা জানি মিটার, আর পি এর একক আমরা জানি কি ভরবেগের একক আমরা জানি কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটার একক আমরা কি লিখতে পারি, যে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কিসের একক, এই যে কৌণিক ভরবেগের একক, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের হচ্ছে কৌণিক ভরবেগের একক। আর টর্কের এককটাও আমাদের জানা লাগবে। দেখো টর্ক বা বলের ভ্রামক,
এটা এখানে শিখি, দেখো এককটা মিসিং, এটা টর্কের একক। টর্কের একক এবং ফাউজিয়া কি সমস্যা দেখতে পাচ্ছ না নাকি, মানে কোনো সমস্যা? তাহলে দেখো টর্কের এককটা হচ্ছে আমাদের টাউ ইজ ইকুয়াল টু, আমরা কি শিখছি, আর ক্রস এফ। টাউ ইজ ইকুয়াল টু আমরা শিখছি কি, আর ক্রস এফ। তাহলে আর এর জন্য আমাদের একক আমরা জানি কি, মিটার, আর এফ এর জন্য আমাদের একক কি জানি, নিউটন। এফ এর জন্য একক কি জানি, নিউটন। তাহলে এটার একক হচ্ছে নিউটন মিটার। নিউটন মিটার আবার আমরা জানি জুল। এই দেখো জুল, জুল আবার কার একক, কাজ অথবা শক্তি, ইকুয়াল টু কাজ শক্তি। তাহলে আমাদের এখান থেকে টর্কের এককটা হচ্ছে কি, আর ক্রস এফ। আর এর জন্য মিটার, এফ এর জন্য নিউটন। তাহলে এটার জন্য নিউটন মিটার জুল। আরো একক আছে দেখো, আর এর জন্য আমরা মিটার, এফ এর আর একটা একক কি হয়, এম এ। এম এর জন্য কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই এককটা হবে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স কত 2। এটাও একটা একক, টর্কের একক, কেজি মিটার স্কোয়ার পার কি সেকেন্ড স্কোয়ার। তাহলে মাত্রা কত হবে, দেখো মাত্রা হবে, তাহলে টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, আর ক্রস এফ। আর এর মাত্রা হচ্ছে এল, এফ এর মাত্রা আমরা জানি এম এল টি ইনভার্স কত 2। তাহলে এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা দেখো এটা শক্তির মাত্রা সমান, কাজ বা শক্তি। এই টর্ককে আবার অনেক সময় বলা হয় কি, বলের ভ্রামক। টর্ককে বলা হয় কি, বলের ভ্রামক অথবা দ্বন্দ্বের ভ্রামক। বলের ভ্রামক টর্ক, বলের ভ্রামক টর্ক, দ্বন্দ্বের ভ্রামক যেটাই থাকুক, মাত্রা হবে কত, এটাই খুবই ইম্পর্টেন্ট মাত্রা। এই মাত্রাটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো মাত্রা চাইতে। তাহলে হচ্ছে মাত্রা পাচ্ছি কত, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা আসলে কার মাত্রা, কাজের মাত্রা বা শক্তির মাত্রা। তাহলে কাজ, শক্তি, টর্ক, বলের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক সবগুলার মাত্রা হবে একটাই। আর একক হচ্ছে কি জুল, নিউটন মিটার, অথবা আর একটা একক পাচ্ছি কি, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এগুলো হচ্ছে টর্কের মাত্রা একক। আর এখান থেকে আমরা শিখলাম কৌণিক ভরবেগের একক। আর কৌণিক ভরবেগের মাত্রাটা তাহলে কি হবে, এই যে কেজির জন্য এম, এম স্কোয়ারের জন্য এল, আর এটার জন্য টি ইনভার্স 1, এম এল স্কোয়ার টি ইনভার্স 1। এটা হচ্ছে কৌণিক ভরবেগের কি মাত্রা। তাহলে মাত্রা কৌণিক ভরবেগের পাচ্ছি কত, এম এল স্কোয়ার টি ইনভার্স 1। মাত্রা এককগুলো আমরা জাস্ট বের করব, সমীকরণ জানলে আমাদের মাত্রা একক কোনো ব্যাপার না। সব সমীকরণ থেকে আমরা কি করব, মাত্রা এবং এককগুলো বের করে নিব। পরের কোশ্চেন দেখো, যে একটা বস্তু পাই মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 4 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ঘুরছে, একবার ঘুরে আসতে বস্তুটির কত সময় লাগবে, একবার ঘুরে আসতে বস্তুটির কত সময় লাগবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20 আসছিল, কে কে পারছিলা এটা? এটা কিন্তু সবচেয়ে একটা সহজ কোশ্চেন ছিল, পাই মিটার ব্যাসার্ধ। তাহলে আমরা জানি যে সময় চাইছে, এস সমান আমরা জানি ভিটি, এস সমান কত জানি, ভি টি। সমদ্রুতিতে, যে সমদ্রুতির ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এস সমান ভিটি। তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, এস বাই ভি, এস বাই কত, ভি। আবার এই ক্ষেত্রে দেখো যে পাই মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু কত হবে, 2 পাই আর, বৃত্তের পরিধি 2 পাই কি আর। তাহলে এটার ক্ষেত্রে দূরত্বটা আমাদের কত হবে, এস ইজ ইকুয়াল টু হচ্ছে বৃত্তের পরিধি 2 পাই কি আর। তাহলে এটার ক্ষেত্রে আর এর মানটা দেওয়া আছে দেখো পাই, তাহলে 2 পাই স্কোয়ার, 2 কি পাই স্কোয়ার। তাহলে আমাদের টি ইজ ইকুয়াল টু কত হবে, 2 পাই স্কোয়ার ডিভাইডেড বাই, এই যে বেগের মান দেওয়া আছে কত 4, বেগের মান দেওয়া আছে কত 4, তাহলে 4 ইজ ইকুয়াল টু হচ্ছে পাই স্কোয়ার বাই কত 2, পাই স্কোয়ার বাই 2 সেকেন্ড। তাহলে একটা বস্তু পাই মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 4 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ঘুরছে, একবার ঘুরে আসতে বস্তুটির কত সময় লাগবে। মানে এরকম একটা বৃত্তাকার পথে সে ঘুরতেছে, এটার ক্ষেত্রে এস এর সমীকরণটা হবে 2 পাই আর, মানে বৃত্তের কি পরিধি, আর আর এর মান দেওয়া আছে দেখো পাই। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 2 পাই স্কোয়ার, আর আমরা জানি টি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, এস বাই ভি। এস এর মান হচ্ছে আমরা পাইছি 2 পাই স্কোয়ার, আর ভি এর মান হচ্ছে 4।
এটা মনে হয় না সবাই পারছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল এবার গতবার 19-20-এ। এই অধ্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টা কোশ্চেন আসছে। একটা অধ্যায় থেকে 3টা কোশ্চেন আসা মানে দেখো 3টা না, সরি 4টা কোশ্চেন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আসছে 4টা, রিটেনে একটা আসছে ওই যে বলের। তাহলে এই অধ্যায়টা শুধু ঢাকার জন্য না, যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন আসবেই, 2টাই আসার সম্ভাবনা বেশি, খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। বুয়েটে এই অধ্যায় থেকে 2টা আসছে, বুয়েট 19-20-এ 2টি। এই 2টাই তোমরা পারো, আমরা শিখাইছি। একটা আসছে কি, ওই যে ভরবেগের পরিবর্তনের যে সূত্র, বল বের করতে হয় কিভাবে, এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি এফ টি, এম ভি মাইনাস ইউ ইকুয়াল টু আমরা জানি এফ টি। এই যে বলের মানটা চাইছিল, সময় সব দেওয়া ছিল, এটা আসছিল বুয়েট 19-20। তারপরে আইজি সমান এম জি, ওই যে আই ইজ ইকুয়াল টু আই জি প্লাস এম এ স্কোয়ার, এই দুইটা আসছে বুয়েটে, কুয়েটে আসছে, রুয়েটে আসছে, সব জায়গায় এই জায়গা থেকে কোশ্চেন আসবেই। দেখো এটা আরেকবার, একটা বস্তু পাই মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 4 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ঘুরছে, একবার ঘুরে আসতে বস্তুটির কত সময় লাগবে? তাহলে একবার ঘুরে আসতে সময় কত লাগবে? তো আমরা জানি সমদ্রুতির ক্ষেত্রে সূত্র কি, এস সমান ভিটি, টি ইজ ইকুয়াল টু হচ্ছে এগ্রিতে অধ্যায়ে 2টা আসছিল। কেন্দ্রমুখী ত্বরণের তো একটা করাইলাম না, এই কোনটা আসছে এটা তো সাল লিখে দিছি আমি। কেন্দ্রমুখী ত্বরণের একটা, ওই যে 200 মিটার ব্যাসার্ধ, এটা এবারে এগ্রিতে আসছে। তারপরে ওই যে আরেকটা আসছে হচ্ছে এর আগের লেকচারের একটা কোশ্চেন, কোনটা যেন আমার খেয়াল নাই, তবে এগ্রিতে অধ্যায় থেকে ওই যে বলের যেটা এম ডিবি বাই ডিটি, এর পরিবর্তে কি বসাইছি, ডিবি বাই ডিটি। এই 2টা কোশ্চেন এগ্রিতে আসছে। এগ্রিতে এই অধ্যায় থেকে 2টা আসে এবং প্রতি বছরই আসবে আশা করি। তো দেখো যে একটা বস্তু পাই মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 4 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ঘুরছে, একবার ঘুরে আসতে বস্তুটির সময় কত? তাহলে সময়ের ক্ষেত্রে আমরা এস টি ইজ ইকুয়াল টু এস বাই ভি, এটা তো না বোঝার কিছু নাই। এস এর মান পাইছি 2 পাই, আর এর মান দেওয়া আছে পাই, তাহলে এই যে 2 পাই স্কোয়ার, আর 2 পাই স্কোয়ারের ভি দিয়ে ভাগ করে দিছি 4, তাহলে 4 মিটার, পাই স্কোয়ার বাই কত, 2 সেকেন্ড। বুঝতে পারছো ইসরাত? ইসরাত ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টস করো। আজকের ভিডিও কি কোনো সমস্যা করতেছে, ঝাপসা বা হচ্ছে ক্লিয়ার হচ্ছে না, এরকম তো সমস্যা হওয়ার কথা না। আজকে আজকে কি সমস্যা হচ্ছে? দেখো একটি ঘূর্ণনরত কণার ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে আর ইজ ইকুয়াল টু এত, ভেক্টরে আমি পড়াইছি তারপরে আবার পড়াই দিচ্ছি। একটা ঘূর্ণনরত কণার ব্যাসার্ধ ভেক্টর আর সমান আই জে কে, আই মাইনাস জে প্লাস কে, এবং প্রযুক্ত বল হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 2i মাইনাস জে। টর্কের মান কত হবে? টর্কের মান কত হবে? সাস্ট 19-20 জাহাঙ্গীরনগর 12-13, সাস্ট 19-20 জাহাঙ্গীরনগর 12-13। আজকে অনেক রোদ উঠছে, কালকে হচ্ছে ওই দিন অনেক বৃষ্টি ছিল, তো এই জন্য নেটের সমস্যা ছিল। বৃষ্টি হইলে দেখবা যে নেটওয়ার্ক আপ ডাউন করে সব জায়গাতে, এই জন্য ওই দিন একটু ঝামেলা করছে। আজকে আলহামদুলিল্লাহ নেট অনেক ভালো, রোদও অনেক ভালো। তো দেখো এটা হচ্ছে ঘূর্ণনরত ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে কত, আর সমান আই মাইনাস জে প্লাস কে, প্রযুক্ত বল হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 2i মাইনাস জে। টর্কের মান কত? তাহলে টর্কের মান আমরা জানি কি, টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, আর ক্রস এফ মান চাইছে, তার মানে আর ক্রস এফ এর কি মডুলাস। তাহলে টাউ এর মান বের করতে গেলে আর ক্রস এফ এর মডুলাস, আর ক্রস এফ সমান আমরা কিভাবে বের করতে পারি, আর ক্রস এফ সমান আই জে কে। আয়ের পরিবর্তে দেখো প্রথমে আছে 1 মাইনাস 1 1, পরেরটাতে আছে দেখো 2 মাইনাস 1 0, 2 মাইনাস 1 কি 0। এখন এটাকে হচ্ছে ইয়া করো, নির্ণয় করো।
তাহলে আই এর ক্ষেত্রে কত হচ্ছে 0 প্লাস 1 আই এর ক্ষেত্রে মাইনাস জে, জে এর ক্ষেত্রে কত হচ্ছে 0 মাইনাস 2, আর কে এর ক্ষেত্রে কত হচ্ছে প্লাস কে, কে এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস 1 প্লাস 2, মাইনাস 1 প্লাস 2। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি আই প্লাস 2j প্লাস কে, আই প্লাস 2j প্লাস কত কে। তাহলে আমরা এই যে আর ক্রস এফ এর মান পাইছি এটা, তাহলে সুতরাং মডুলাস অফ আর ক্রস এফ কত হবে, মানটা বের করতে হবে। মডুলাস অফ আর ক্রস এফ সমান কত হবে, এটার মানটা বের করো। এটার মান কত আসে, আই এর জন্য 1 প্লাস 2j এর জন্য 4 প্লাস কত 1 ইজ ইকুয়াল টু হচ্ছে √6। এটাই অপশনে ছিল, √6টা কি ছিল অপশনে ছিল। যদি অপশনে না থাকে তাহলে √6 এর মান কত হবে, 4 এর জন্য 2 আর 4 এর চাইতে একটু বেশি, দেখো 9 এর কাছাকাছি না তবে 4 এর কাছাকাছি, তাহলে এটার মান আসবে 2.4। 3 এবং 4 এর মাঝখানে, তবে হচ্ছে কি এই √6 এর মানটা কি √9 আর কি 4, এই দুইটার মাঝখানে না, তাহলে হচ্ছে 3 আর 4 এর মাঝামাঝি, কিন্তু 4 থেকে 6টা কি কাছে, তাহলে 2.4। তাহলে হচ্ছে আমাদের আর ক্রস এফ আমরা এখান থেকে কি করতে পারলাম, টর্কের মান বের করতে পারছি। তাহলে এটা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। দেখো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আর বেশিক্ষণ নাই। তাহলে দেখো আমাদের হচ্ছে 50 গ্রাম ভরের একটা বস্তু প্রতি সেকেন্ডে বৃত্তাকার পথে 3 বার ঘুরে, কৌণিক বেগ কত, প্রতি সেকেন্ডে কয়বার ঘুরে 3 বার। তাহলে কৌণিক বেগ ইজ ইকুয়াল টু হচ্ছে 2πn ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে আমাদের এখানে ভরের কোনো দরকার নাই, আমাদের হচ্ছে 2πn হচ্ছে 3 বার ঘুরে প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে কি করে 3 বার। তাহলে এটা হচ্ছে 6π রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের কি কৌণিক বেগ। 50 গ্রাম ভরের একটা বস্তু প্রতি সেকেন্ডে বৃত্তাকার পথে 3 বার ঘুরে, কৌণিক বেগ কত হবে, রাজশাহী 15-16। তাহলে কৌণিক বেগের সূত্র হচ্ছে আমাদের কি ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে 2πn/t। এই 2πn এর মান দেওয়া আছে 3 বার ঘুরে 3 আর প্রতি সেকেন্ডে, তার মানে টি এর মান 1 সেকেন্ড, তাহলে ইকুয়াল টু 6π। এটাই অপশনে ছিল 6π। 6π কে আমরা জানি ভাঙাইতে পারবো, 3 দিয়ে 6 দিয়ে গুণ করে দিব 3.14 রে। পরেরটা দেখো, একটা চাকার ব্যাস 1 মিটার, একটা চাকার ব্যাস 1 মিটার, এটি মিনিটে 30 বার ঘুরলে প্রান্তের রৈখিক বেগ কত হবে। একটা চাকার ব্যাস হচ্ছে 1 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 1/2 মিটার, হাফ মিটার। এই যে খেয়াল রাখতে হবে ব্যাস না ব্যাসার্ধ, এই জিনিসগুলাতেই ভুল হয়, সবসময় এই জিনিসগুলাতেই কি হয়, ভুল হয়। শেষে যায় দেখবা 9, কোনটি সত্য নয়, কোনটি সত্য, 9টা দিবে এই যে এই জায়গায় এই পাশে, এই কোনটি সত্য তোমার এই পর্যন্ত খেয়াল আছে, এই 9টা আর তোমার খেয়াল নাই, তুমি এ নাম্বার অপশন দাগায় দিয়ে আসছো, অ্যান্সার হবে কি ডি। তাহলে এটা কি আছে, কাটা যাচ্ছে। তাহলে কোনটি সত্য এই পর্যন্ত খেয়াল রেখে পুরাটা দেখতে হবে যে 9 আছে কিনা। তাহলে অপশনে আগে কোশ্চেনে যদি এই টাইপের থাকে কোনটি সত্য, আগে খুঁজবা 9 আছে কিনা, যদি শিওর হও যে 9 নাই তারপরে অ্যান্সার দেখাবা। এই কোশ্চেনগুলা ভুল হয় বেশি। তাহলে দেখো এখানে হচ্ছে ব্যাসার্ধ পাচ্ছি, আবার আমরা জানি ভি সমান কত, ওমেগা আর, আর ওমেগার মানটা আমরা বের করে নাও। ওমেগা ইজ ইকুয়াল টু কত হবে, এখানেই বের করি। দেখো ওমেগা ইজ ইকুয়াল টু 2πn এর মান হচ্ছে কতবার, 30 বার ঘুরে 1 মিনিটে, তাহলে গুণন 30 ডিভাইডেড বাই কত 60। তাহলে এটা দিয়ে কাটো, এটা দিয়ে কাটা দাও, তাহলে পাই থাকলো, তাহলে এখানে পাই আর গুণন হচ্ছে হাফ, এই যে আর এর মানটা হাফ, তাহলে ইকুয়াল টু কত লিখতে পারি, π/2 মিটার পার সেকেন্ড, π/2 মিটার পার সেকেন্ড। একটা চাকার ব্যাস দেওয়া আছে 1 মিটার, ব্যাসার্ধ পাচ্ছি তাহলে কত, হাফ মিটার, এটি মিনিটে 30 বার ঘুরলে এর প্রান্তের রৈখিক বেগ কত। রৈখিক বেগ আমরা জানি ভি সমান ওমেগা আর, ওমেগা বের করতে পারি 2πn/t গুণন আর, আর এর মান হাফ, 2πn এর মান দেওয়া আছে 30, সময় হচ্ছে 1 মিনিট 60 সেকেন্ড,
তাহলে এটা হচ্ছে কাটাকাটি করলে π/2 মিটার পার সেকেন্ড। চিটাগাং বিশ্ববিদ্যালয় 15-16। পরেরটা দেখো, একটা বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 600 বার ঘুরে। একটা বৈদ্যুতিক পাখা কি হয়, প্রতি মিনিটে 600 বার ঘুরে। সুইচ বন্ধ করার পর 100 পাক ঘুরে পাখাটি বন্ধ হলে থামতে কত সময় লাগবে? পাখাটি থামতে কত সময় লাগবে? সিইউ 15-16 আসছে। হ্যাঁ, একটা বৈদ্যুতিক পাখা হচ্ছে প্রতি মিনিটে 600 বার ঘুরে। তার মানে এটার ক্ষেত্রে আমরা আদিবেগ শিখছি কি, ইউ। এটার ক্ষেত্রে আদিবেগটা কি হবে, ভি নট, আর একটা আছে ভি। এটার ক্ষেত্রে আদিবেগটা হবে ওমেগা নট, ওমেগা নট। তাহলে ওমেগা নটটা আদিবেগ। আর পরে বলছে সুইচ বন্ধ করলে 100 পাক ঘুরে পাখাটি বন্ধ হয়ে যায়, থেমে যায়। থেমে গেলে ওমেগা ইজুকাল টু কত, 0। শেষ বেগ, শেষ কৌণিকের ক্ষেত্রে শেষ বেগটা কত হবে, 0। সেম জিনিস রৈখিকের মতোই, জাস্ট হচ্ছে আমরা কৌণিক আর রৈখিক সম্পর্ক করে পড়তে হবে। কৌণিকের ক্ষেত্রে ওমেগা ইজুকাল টু হচ্ছে শেষ বেগ, আর এই ভি নটটা আদিবেগ, আর এই ক্ষেত্রে আদিবেগটা হচ্ছে কি, ওমেগা নট। তাহলে দেখো ওমেগা নটের মানটা আমরা কিভাবে বের করতে পারি, 2π, এন এর মান দেওয়া আছে কত, 600 প্রতি মিনিটে, তার মানে 60। তাহলে একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 600 বার ঘুরে, সুইচ বন্ধ করার পর 1000 পাক ঘুরে পাখাটি বন্ধ হলে থামতে কত সময় লাগবে? তাহলে দেখো এখানে ওমেগা নটের মান পাচ্ছি কত, কাইটা দাও। তাহলে এখান থেকে পাচ্ছি 20π, 20π রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আদিবেগ। শেষ বেগ কত, ওমেগা ইজুকাল টু 0 রেডিয়ান পার সেকেন্ড। আমাদের হচ্ছে থামতে সময় চাইছে, এই যে এস যেটা আছে এত পাক ঘুরে, এই এসটারে আমাদের রেভলিউশনে নিতে হবে। এটা আছে রেভলিউশনে, রেভলিউশনের সাথে 2π গুণ করে দিলে এটা আমাদের রেডিয়ানে আসবে। হ্যাঁ, এটা আসে কি আছে, রেভলিউশন। এত পাক ঘোরা মানে হচ্ছে এটা রেভলিউশন। রেভলিউশনকে আমরা 2π এর সাথে যদি গুণ করে দেই, সেটা হচ্ছে আমাদের রেডিয়ানে চলে আসবে। তাহলে যেহেতু এগুলো আমাদের রেডিয়ানে, এটাকেও আমাদের কি করতে হবে, রেডিয়ানে নিতে হবে। তাহলে রেডিয়ানে নিতে গেলে দেখো আমাদের কি হয়, তাহলে এটা থিটা ইজুকাল টু কত হবে, 1000 গুণন কত, 2π রেডিয়ান। 1000 গুণন 2π কি, রেডিয়ান। রেভলিউশনটাকে 2π দিয়ে গুণ করে রেডিয়ানে নিছি। এখন সূত্র কি হবে বলতো, সূত্র আমরা এই যে শিখছি না, আমরা এর ক্ষেত্রে এস সমান কি শিখছি, ইউ প্লাস b/2 গুণন কি, টি। এই সূত্র আমরা জানি, আদিবেগ শেষ বেগের যোগফল ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে টি এর সমীকরণ তুমি যদি বের করতে চাও, তাহলে এখান থেকে টি কত হবে, টি ইজ ইকুয়াল টু হবে 2s ডিভাইডেড বাই ইউ প্লাস কি, ভি। রৈখিকের ক্ষেত্রে সম্পর্ক চিন্তা করো, যে রৈখিকের ক্ষেত্রে এস এর সমীকরণটা কি হয়, এই যে ইউ প্লাস v/2 গুণন কি, টি। তাহলে টি বের করলে 2s ডিভাইড বাই ইউ প্লাস ভি। তাহলে এটার ক্ষেত্রে তো সেমই আসবে, একই জিনিস। এটার ক্ষেত্রে থিটা, তাহলে আমরা থিটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, ওমেগা প্লাস ওমেগা নট, ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইডেড বাই 2 গুণন টি। আদিবেগ শেষ বেগের যোগফল ডিভাইডেড বাই 2 গুণন সময়। তাহলে সময়টা বের করো, টি ইজ ইকুয়াল টু কত আসবে, আগের সমীকরণ 2 থিটা ডিভাইডেড বাই ওমেগা নট প্লাস ওমেগা। এই যে এই সমীকরণটা দেখো, রৈখিকে দেখো 2s ডিভাইডেড বাই ইউ প্লাস বি, 2 থিটা ডিভাইডেড বাই ওমেগা প্লাস ওমেগা নট। কারণ আমরা জানি কৌণিকের ক্ষেত্রে দূরত্বটা হচ্ছে কি, থিটা। রৈখিকের ক্ষেত্রে দূরত্ব হচ্ছে কি, ইউ, সরি এস। রৈখিকের ক্ষেত্রে দূরত্ব হচ্ছে এস, কৌণিকের ক্ষেত্রে থিটা। আর বেগ আমরা জানি রৈখিকের ক্ষেত্রে ভি, আর এটার ক্ষেত্রে হচ্ছে ওমেগা। এখন বের করো কত হয়, তাহলে দেখো 2 গুণন থিটা পাচ্ছি হচ্ছে 2000 পাই, 2000 পাই, আর ওমেগা প্লাস ওমেগা নটের মান হচ্ছে 20 পাই, কারণ আমরা জানি ওমেগা নটের মানটা 0। তাহলে এই যে পাই দিয়ে এটাকে কাটা দাও, 20 পাই, আর এটা দিয়ে হচ্ছে এখান থেকে একটা কাটা দাও, আর এই 2 দিয়ে কাটা দাও। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, 200 সেকেন্ড। তাহলে এই পাখাটা থামতে কত সময় লাগবে, 200 সেকেন্ড। পাখা থামতে কত সময় লাগবে, কত সময় লাগবে, তাহলে 200 সেকেন্ড।
তাহলে একটা বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 600 বার ঘুরে, সুইচ বন্ধ করে দিলে 1000 পাক ঘুরে পাখাটি থেমে যায়। তাহলে বৈদ্যুতিক পাখাটি থামতে কত সময় লাগবে? কিভাবে বের করলাম? এই যে প্রসেসগুলা। এটা ক্লিয়ার হয়েছে কিনা এই পর্যন্ত একটু কমেন্টস করো তো। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করো, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলা। একজন কমেন্ট করছে ক্লিয়ার। আচ্ছা, আমি কিন্তু হচ্ছে A to Z ভাঙা ভাঙা বুঝাই দিচ্ছি যে একটার সাথে আর একটা সম্পর্ক কিভাবে, কোন ধরনের সম্পর্ক, সবগুলা বুঝাই দেওয়ার পরেও যদি এগুলা ভুল করো তাহলে খবর আছে। এই দেখো একটা কোশ্চেন আসছে, এটা হচ্ছে কুয়েটে আসছে এবার 19-20-এ। হ্যাঁ, কুয়েটের একটা মার্কসে 10 মার্কস, একটা অঙ্কে কত মার্কস? 10। টোটাল ফিজিক্সে মার্কস হচ্ছে মনে হয় 150। কুয়েটের ক্ষেত্রে টোটাল মার্কস হচ্ছে 150, তার মানে একটাতে 10 পাইলে 15টা কোশ্চেন থাকে ফিজিক্সে। এখন দেখো, আচ্ছা আজকে ক্লিয়ার হলো, খুবই ভালো। দেখো এটা তাহলে এখন আর একটু দেখো যে একটা বৈদ্যুতিক পাখা মিনিটে কতবার ঘুরতেছে? 1500 বার ঘুরে। এই রেডিয়ানে নিতে হইলে আমরা কি করতে হয় বলছি, এটা কিন্তু সম্পর্কটা আসে যে রেভলিউশনের সাথে, রেভলিউশন মানে কি ReV, ReV, ReV কে এটা গুণ 2 পাই, এটা ইকুয়াল টু কত হবে? রেডিয়ান। এটাও মনে রাখবা, রেভলিউশন এটার সাথে 2 পাই গুণ করে দিলে হবে রেডিয়ান, আর রেডিয়ানকে 2 পাই দিয়ে ভাগ করে দিলে কত হবে? রেভলিউশন। রেডিয়ানকে 2 পাই দিয়ে যদি ভাগ করে দাও এটা কত পাবো? রেভলিউশন পাবো। এই যে এত বার ঘুরে বা এত পাক ঘুরে, এটা হচ্ছে আসলে রেভলিউশনে আছে, আর এটাকে রেডিয়ানে নিতে হলে 2 পাই দিয়ে গুণ করে দিতে হবে। দেখো একটা বৈদ্যুতিক পাখা মিনিটে 1500 বার ঘুরে, সুইচ বন্ধ করে দিলে, তাহলে একটা বৈদ্যুতিক পাখা মিনিটে কতবার ঘুরে? 1500 বার। সুইচ বন্ধ করে দিলে 4 মিনিট পর পাখাটি বন্ধ হয়ে যায়। তাহলে পাখাটির কৌণিক ত্বরণ কত হবে? থেমে যাওয়ার পূর্বে পাখাটি কতবার ঘুরবে? কুয়েটে রিটেনে আসছে 19-20। একটা বৈদ্যুতিক পাখা মিনিটে 1500 বার ঘুরে, সুইচ বন্ধ করে দিলে 4 মিনিট পর পাখাটি কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তাহলে পাখাটির কৌণিক ত্বরণ কত? এই কৌণিক ত্বরণ আমরা জানি আলফা, আর হচ্ছে থেমে যাওয়ার পূর্বে কতবার ঘুরবে। থামার সময়টা এটার ক্ষেত্রে দেওয়া আছে, আগে আমাদের বের করতে হয়েছে থামার সময়, কিন্তু এটার ক্ষেত্রে থামতে সময়টা দেওয়া আছে 4 মিনিট। তাহলে আমরা আগে ফার্স্টে দেখো, থাইমে গেলে আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু 0। থাইমে গেছে মানে সেটার ক্ষেত্রে ওমেগা কি? 0, শেষ বেগ 0। তাহলে ওমেগা নটটা কত হবে? ওমেগা নট আদিবেগ, আদিবেগ বের করো। তাহলে আদিবেগের সমীকরণ কি? 2 পাই গুণন 1500 বার ঘুরে মিনিটে, কত কত সময়ে? মিনিটে। তাহলে মিনিট মানে আমরা জানি কত? 60। তাহলে 60। এখন দেখো এটা যদি আমরা কাটো 150, এটা দিয়ে কাটো 3, আর এটা দিয়ে কাটলে 50। তাহলে এই ওমেগা নটের মানটা হচ্ছে কত পাই? 50 পাই। এত কি? রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আদি বেগ পাচ্ছি 50 পাই, শেষ বেগ পাইছি আমাদের কত? 0। এখন আমাদের সমীকরণ হচ্ছে আলফা বের করতে হবে। এই আলফার সমীকরণ আমরা জানি কি? এই যে এর সমীকরণ সবাই জানো না? এ সমান কি? ভি মাইনাস ইউ বাই কত? টি। ভি মাইনাস ইউ বাই কি? টি। তাহলে আলফা সমানও সেম হবে, আলফা সমান কি? একই জিনিস। এই যে ভি মানে কত? ওমেগা, মাইনাস ইউ মানে কি? ওমেগা নট, ডিভাইডেড বাই কি? টি। তাহলে এটা আমাদের আলফার সমীকরণ। রৈখিক আর কৌণিকের ক্ষেত্রে আমরা একই জিনিস। রৈখিকের ক্ষেত্রে বেগ ভি, এটার ক্ষেত্রে ওমেগা। আদি বেগ ইউ, এটার ক্ষেত্রে ওমেগা নট। ত্বরণ আলফা এ, আর ত্বরণ কি? আলফা।
তাহলে ভি মাইনাস ইউ বাই টি আমরা যদি ত্বরণ পাই, কৌণিক ত্বরণ পাবো ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি। তাহলে দেখো কত আসে, 4 মিনিট দেওয়া আছে, 4 মিনিটে কত সেকেন্ড হয়, 424, 240 সেকেন্ড। আর ওমেগা নটের মান -50 পাই, এই যে একটা মাইনাস, ওমেগার মানটা 0, 0 - 50 পাই। তাহলে সমীকরণটা আসতেছে দেখো, 0 0 কাইটা দাও, -5 পাই বাই কত, 24, -5/24 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এই যে কৌণিক ত্বরণ কত, পাখাটির কৌণিক ত্বরণ কত, তাহলে কৌণিক ত্বরণ আমরা এই যে বের করতে পারছি, কৌণিক ত্বরণটা কত হচ্ছে, -5 পাই/24 রেডিয়ান পার সেকেন্ড। একটা অ্যান্সার আমাদের শেষ। এখন থেমে যাওয়ার পূর্বে পাখাটি কতবার ঘুরবে, থেমে যাওয়ার পূর্বে পাখাটি কি হবে, কত পাক ঘুরবে। তাহলে আমরা থিটা বের করব যে আসলে থিটাটা কত হয়। তাহলে থিটার সূত্র আমরা কি জানি, এই যে আগেই শিখছি, থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইডেড বাই 2 গুণন কি টি। এই যে এস ইজ ইকুয়াল টু আমরা জানি কত, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু কত টি। এটা আমরা রৈখিকে জানি, তাহলে এই কৌণিকের ক্ষেত্রে কি হবে, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 ইন্টু কত হবে টি। তাহলে থিটাটা বের করো আগে, থিটা কত আসে দেখো। তাহলে ওমেগার মান আমরা 0, ওমেগা নটের মান হচ্ছে আমাদের 50 পাই ডিভাইডেড বাই 2, টি এর মান দেওয়া আছে 240 এত সেকেন্ড, ঠিক আছে। তাহলে 240কে যদি এটা দিয়ে ভাগ করো 120, 120 এর যদি, তাহলে এটা কত হবে, 6000 পাই রেডিয়ান। তাহলে এটা হচ্ছে কি 6000 পাই কি রেডিয়ান। রেডিয়ানকে রেভলিউশনে নিতে হবে, 6000 পাই রেডিয়ানকে আমরা কি করতে হবে, এটা আমরা একক পাইছি কিসে, রেডিয়ানে, রেডিয়ানকে রেভলিউশনে নিতে হবে। কিভাবে নিব, 2 পাই দিয়ে ভাগ, এই যে রেডিয়ানকে রেভলিউশনে নিব কিভাবে, রেডিয়ান যেটা পাবো এটাকে 2 পাই দিয়ে ভাগ, তাহলে এটাকে 2 পাই দিয়ে ভাগ করলে এটা 6000 পাই, সরি এই যে গুণ করে দেখো, এটা 2 দিয়ে কাটলে 120, 120 এর 50 দিয়ে গুণ করলে হচ্ছে 6000 পাই। তাহলে 6000 পাইকে রেডিয়ান থেকে রেভলিউশনে নিলে 2 পাই দিয়ে ভাগ করে দাও, তাহলে 6000 পাই ডিভাইডেড বাই 2 পাই ইকুয়াল টু হচ্ছে 3000 রেভলিউশন। রেভলিউশন মানে সে 3000 পাক ঘুরবে, রেভলিউশন মানে কি, পাক সংখ্যা, কত পাক ঘুরে থেমে যাবে। থেমে যাওয়ার পূর্বে পাখাটি কতবার ঘুরবে, থেমে যাওয়ার পূর্বে একটা বৈদ্যুতিক পাখা কতবার ঘুরবে, তাহলে এই যে আমরা পাচ্ছি কি 3000 বার ঘুরবে। তাহলে আমরা এটা পাইলাম। দেখো 10 মার্কসের কোশ্চেন তো এই জন্য হচ্ছে এরকম। তাহলে একটা বৈদ্যুতিক পাখা মিনিটে 1500 বার ঘুরে, সুইচ বন্ধ করার 4 মিনিট পর পাখাটি থেমে যায়। পাখাটির কৌণিক ত্বরণ কত, থেমে যাওয়ার পর কত পাক ঘুরবে। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। জাস্ট একই জিনিস, রৈখিক রৈখিক, কৌণিক কৌণিক, একই জিনিস। সম্পর্কটা যখন নোট করবা সাইডে একটার সাথে আর একটা সম্পর্কটা লিখে রাখবা। তাহলে দেখো আমরা হচ্ছে এটা শেষ করলাম, আর একটু সমীকরণ আছে আমাদের, আর লাস্ট একদম লাস্ট টপিকস, আর একটা টপিকস আছে জাস্ট। সবাই একটু কমেন্টস করো যে ওই যে আগের কোশ্চেনটা এটা ক্লিয়ার হয়েছে কিনা, যে একটা পাখার যে কোশ্চেন থেমে যাওয়া অথবা ঘূর্ণায়মান, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু কমেন্টস করতে থাকো। আমরা নেক্সট টপিক শুরু করি। দেখো কৌণিক গতিশক্তি, আমাদের টপিকস হচ্ছে কি, কৌণিক গতিশক্তি। তাহলে কৌণিক গতিশক্তির ক্ষেত্রে দেখো আমরা কৌণিক গতিশক্তি ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত জানি, হাফ আই ওমেগা স্কোয়ার। রৈখিকের সাথে সম্পর্ক হিসাবে পড়বো আমরা, রৈখিকের সাথে কিভাবে পড়বো, সম্পর্ক করে। রৈখিক গতিশক্তি কত, ইকে সমান কি, হাফ এম বি স্কোয়ার, হাফ কি এম ভি স্কোয়ার। দেখো আমরা রৈখিকের সূত্র জানি, ইকে সমান গতিশক্তি, রৈখিক গতিশক্তি, এটা কি রৈখিক গতিশক্তি। তাহলে রৈখিক গতিশক্তি যদি হাফ এম বি স্কোয়ার হয়, কৌণিকের ক্ষেত্রে কি হবে, সাপোজ ডাব্লিউ দিয়ে শিখি আমরা, তাহলে কৌণিকের ক্ষেত্রে আমরা এখান থেকে কি পাচ্ছি,
হাফ। এম এর জন্য আমরা আগেই শিখছি জড়তার ভ্রামক, রৈখিকে ভর আর হচ্ছে কৌণিকের ক্ষেত্রে আমরা ইউজ করে এম এর পরিবর্তে জড়তার ভ্রামক, তার মানে আই। আর রৈখিকে এই বেগ আর কৌণিকের ক্ষেত্রে কৌণিক বেগ আই ওমেগা স্কোয়ার। এই যে রৈখিক গতিশক্তির সমীকরণ কি, আই ওমেগা স্কোয়ার। সমীকরণটা এটার সাথে সম্পর্কযুক্ত, একই জিনিস। তুমি যদি এই সমীকরণ মনে নাও রাখতে পারো, এটা থেকে এটাতে নিয়ে আসতে পারবা, জাস্ট কোনটার পরিবর্তে কোনটা ব্যবহার করা হয় এটা জানলেই হবে। সমীকরণ সব একই। এখন দেখো এই যে হাফ এম বি স্কোয়ার, ইকের ক্ষেত্রে আমরা জানি কত, পি স্কোয়ার বাই 2m। রৈখিক ভরবেগ ডিভাইডেড বাই কি 2m। তাহলে এটার ক্ষেত্রে ডাব্লু সমান কত পাবো, পি স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারবো, কৌণিক ভরবেগ এল, এল স্কোয়ার। আর এম এর পরিবর্তে জড়তার ভ্রামক 2i। তাহলে ই কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m হইলে ডব্লু ইজ ইকুয়াল টু কত হবে, এল স্কোয়ার বাই 2i। এই যে দেখো আই ওমেগা হোল স্কোয়ার আর এখানে হচ্ছে 2i, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে এল স্কোয়ার বাই কত 2i। এই যে আমরা পাচ্ছি এল স্কোয়ার বাই কি 2i। রৈখিকের ক্ষেত্রে কি পি স্কোয়ার বাই 2m, কৌণিকের ক্ষেত্রে এল স্কোয়ার বাই 2i। সম্পর্ক কিন্তু এই যে ই কে প্রপোর্শনাল টু এম, ই কে প্রপোর্শনাল টু 1/m, পি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট। তাহলে আই এর সাথে সমানুপাতিক ওমেগা কনস্ট্যান্ট, সমকৌণিক বেগ। আই এর সাথে ব্যস্তানুপাতিক ভরবেগ কনস্ট্যান্ট, কৌণিক ভরবেগ এল কনস্ট্যান্ট। এই যে ইক এর সাথে এম এর সমানুপাতিক ভি কনস্ট্যান্ট, ইক এর সাথে এম এর ব্যস্তানুপাতিক পি কনস্ট্যান্ট। এটার সাথে জাস্ট এটা হচ্ছে এটা কি সেম জিনিস। তাহলে ওমেগার সাথে আয়ের সম্পর্ক কি সমানুপাতিক, কখন ওমেগা কনস্ট্যান্ট, বেগ কনস্ট্যান্ট। আর এখানে ব্যস্তানুপাতিক যখন ভরবেগ, কৌণিক ভরবেগটা কি হবে কনস্ট্যান্ট। তাহলে কৌণিক ভরবেগ যদি কনস্ট্যান্ট হয়, আই দ্বিগুণ হইলে ডাব্লু কত গুণ হবে, অর্ধেক। আই দ্বিগুণ হইলে এটা অর্ধেক, এটা অর্ধেক হইলে এটা দ্বিগুণ। এই কৌণিক গতি শক্তির এই সমীকরণ ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো, কৌণিক গতি শক্তি সমীকরণ ক্লিয়ার কিনা। একই জিনিস, সম্পর্কগুলা কিভাবে আসতে পারে আমি এটা আর পড়াইলাম না, কারণ কাজ ক্ষমতা শক্তি ই কে এম বি স্কোয়ার খুব ভালো করে পড়াইছি। এই জন্য হচ্ছে এটার আসলে অঙ্ক এই যে একটাই, এখান থেকে আসলে যে আই দ্বিগুণ হইলে ডাব্লু কত হবে এটাই আসে। আচ্ছা ক্লিয়ার। লাস্ট বালতি হতে পানি পড়বে না। হ্যাঁ, কত বেগে ঘুরাইলে একটা বালতি থেকে কি হবে না, পানি পড়বে না। তাহলে কত বেগে ঘুরালে বালতি হতে পানি পড়বে না। ভি রৈখিক বেগের যদি চিন্তা করো, ভি সমান কি হবে জিআর, রুট ওভার জিআর। আর হচ্ছে ব্যাসার্ধ, একটা সুতার দৈর্ঘ্য। আর হচ্ছে কি সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য। আর কৌণিক বেগের ক্ষেত্রে যদি চিন্তা করো, আমরা জানি যে রৈখিকের সাথে আর এর সাথে কি সম্পর্ক। এটার ক্ষেত্রে দেখো বর্গমূলের সমানুপাতিক, তাহলে এটার ক্ষেত্রে বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। ওমেগা ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওভার জি বাই আর। কিভাবে আসছে এটা, ওমেগা ইজ ইকুয়াল টু আমরা জানি ভি বাই কত আর, এইখানে করি দেখো ওমেগা ইজ ইকুয়াল টু আমরা জানি কি ভি বাই আর, আবার ভি সমান আমরা জানি রুট ওভার কত জি আর। আর আর কে লিখতে পারি রুট ওভার আর ইন্টু রুট ওভার আর, একটা একটা কাটে দাও, তাহলে ইকুয়াল টু কত হবে রুট ওভার জি বাই আর। তাহলে এই যে কৌণিক বেগের যে সমীকরণটা, তাহলে কত কৌণিক বেগে ঘুরালে বালতি থেকে পানি পড়বে না, রুট ওভার জি বাই আর। কত বেগে ঘুরালে বালতি হতে পানি পড়বে না, রুট ওভার জি আর। আরেকটা আছে সমীকরণ, এটা লাগবে না, তারপরেও জানা রাখো, এটা কখনোই আসবে না, নট ইম্পর্টেন্ট। বালতি হতে যে পানি পড়ার ঘূর্ণন সংখ্যা, মানে কয়টা পাক ঘুরাইলে এটা থেকে কি হবে না, পানি পড়বে না। কত পাক ঘুরালে বালতি থেকে পানি পড়বে না, এন ইজ ইকুয়াল টু সময় ডিভাইডেড বাই 2 পাই গুণন রুট ওভার জি বাই আর। নট এটা লাগবে না, যদি তুমি শিখে রাখতে পারো তবে এই জন্য সূত্রটা লিখে দিছি। এন ইজ ইকুয়াল টু টি বাই 2 পাই রুট ওভার কত জি বাই আর। পানি ভর্তি বালতির ঘূর্ণন সংখ্যা, মানে কয়টা ঘূর্ণন সম্পন্ন হইতে পারবে যে পানি পড়বে না বালতি থেকে। তাহলে একটা কোশ্চেন দেখো,
একটা কোশ্চেন সাপোজ এখানে হচ্ছে তাহলে একটা কোশ্চেন, একটু ক্যামেরা ডিস্টার্ব করতেছে, ওয়েট। দেখো তাহলে হচ্ছে আমাদের (9.8 মিটার দৈর্ঘ্যের একটি সুতায় বেঁধে কত বেগে বালতি হতে পানি পড়বে না? সাপোজ এটা একটা কোশ্চেন আমরা লিখছি, দেখো তাহলে এখানে হচ্ছে 9.8 মিটার দৈর্ঘ্যের একটা সুতায় বেঁধে কত বেগে বালতি ঘোরালে বালতি হতে কি হবে না, পানি পড়বে না। তাহলে বালতি হতে পানি না পড়ার সূত্র হচ্ছে বেগের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু আমরা জানি কি, √/GR, √/GR। তাহলে এখান থেকে হচ্ছে √/G এর মান 9.8 গুণন 9.8, তাহলে ইজ ইকুয়াল টু কত হবে, 9.8 মিটার পার সেকেন্ড। আবার দেখো ওমেগা যদি বের করো, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে √/G/R, এটা দিয়ে এটার কাইটা দিলে কত হবে, 1, তাহলে 1 রেডিয়ান পার কি সেকেন্ড। তাহলে এত মিটার দৈর্ঘ্যের একটা সুতায় বেঁধে কত বেগে বালতি ঘোরালে বালতি হতে পানি পড়বে না, 9.8 মিটার পার সেকেন্ড। কত কৌণিক বেগ, 1 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা এই যে আমাদের অধ্যায় শেষ, লেকচার হচ্ছে আমাদের শেষ, কিন্তু সম্পর্কগুলা দেখো যে আমরা কি কি সম্পর্ক শিখলাম রৈখিকের সাথে। দেখো রৈখিকে আমরা হচ্ছে কি, আমরা যে সম্পর্কগুলা শিখছি একটু জাস্ট রিভাইজ করব। দেখো রৈখিকের ক্ষেত্রে আমাদের হচ্ছে ভর, কৌণিকের ক্ষেত্রে কি, এটা হচ্ছে রৈখিক, আর এটা হচ্ছে কি থিওরি খাতায় লেখা আছে, যদি কেউ চাও দেখতে পারো। এটা ভর, এটা কি জড়তার ভ্রামক আই, জড়তার ভ্রামক। রৈখিক এটা হচ্ছে কি কৌণিক, এটা ভি, এটা কি ওমেগা, এটা এ, এটা কি আলফা, এটা এস, এটার ক্ষেত্রে কি থিটা। রৈখিকের ক্ষেত্রে হচ্ছে পি, এটার ক্ষেত্রে কি এল। রৈখিকের ক্ষেত্রে এফ, এটার ক্ষেত্রে কি টাউ, টর্ক, এটার ক্ষেত্রে টর্ক। আর এটার ক্ষেত্রে হচ্ছে ইউ, আর এটার ক্ষেত্রে কি ওমেগা নট, এটার ক্ষেত্রে ওমেগা নট। এরকম আরো আছে, যেমন হচ্ছে তাহলে সরণ, দূরত্ব, ভরবেগ, আর কি কি আছে বলো তো, আর কি কি আছে? তাহলে এগুলো হচ্ছে রৈখিক আর কৌণিকের সম্পর্ক। রৈখিকে ইউজ করা হয় এম, কৌণিকে ইউজ করা হয় কি ওমেগা। এখন দেখো আমরা জানি রৈখিকের ভরবেগ পি সমান এম ভি, তাহলে আমরা কৌণিকের ভরবেগ বের করব এল, পি এর পরিবর্তে কি এল, এম এর পরিবর্তে কি আই, আই, ভি এর পরিবর্তে কি ওমেগা, এই যায় ওমেগা। সূত্র আমার একটা মনে আছে, এটা মনে নাই, এটা এখান থেকে বের করে নিব, কিন্তু কোনটার পরিবর্তে কি ব্যবহার করা হয় এটা আমাদের যদি জানা থাকে তাহলে আমরা সূত্র বের করতে পারবো। দেখো ইকে, ইকেরটা তো দেখাইলাম ½ m² একই জিনিস। আর এই যে টাউ আমরা জানি কত, এফ সমান এম এ, এফ সমান কি জানি এম এ, তাহলে টাও আমরা বের করব। টাও আমরা জানি এম এর পরিবর্তে কি আই, তাহলে আই, আর এর পরিবর্তে আলফা, আই আলফা, টাও সমান কত আই আলফা। তাহলে দেখো আমাদের এই যে সমীকরণগুলা, একটা যদি খালি সম্পর্ক কোনটার পরিবর্তে কি ব্যবহার করা হয় এইটা যদি তুমি জানো, তোমার সমীকরণ মুখস্থ রাখা লাগবে না।
সমীকরণগুলা কি করা লাগবে না, মুখস্থ হয়। যে এ ইজ ইকুয়াল টু আমরা শিখছি কি, ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আলফা সমান কি হবে, ওমেগা মাইনাস ওমেগা নট বাই কি, টি, ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি। তাহলে এই যে আমাদের সমীকরণগুলা, তারপরে এস সমান শিখছি আমরা ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু কত, টি। তাহলে থিটা সমান কত হবে, ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইডেড বাই টু গুণন টি। এই যে আমাদের একটার সাথে একটা সম্পর্ক, এটা জানা থাকলে আমাদের এই কৌণিক রৈখিকের কোনটার পরিবর্তে কি ইউজ করা হয় এটা জানলে আমাদের এটা আর কি লাগবে না, জানা লাগবে না। সমীকরণ এক্সট্রা করে মুখস্থ করার কিছু নাই। এই সবার ক্লাস কেমন লাগলো, ক্লাস সবাই বুঝতে পারছো কিনা এইটা একটু কমেন্টস করো যে ক্লাস সবাই বুঝতে পারছো কিনা এবং কেমন লাগছে ক্লাস। আজকের ক্লাস থেকে কোশ্চেন আসবেই, খুবই ইম্পর্টেন্ট। নিউটনিয়ান বলবিদ্যা থেকে সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় 2টা কোশ্চেন আসবে, 2টা। আর এখানে আসছে কয়টা, মানে একটা তো ন্যূনতম আসবেই। তবে মেডিকেলের ব্যাপারটা আলাদা, মেডিকেলে আসতেও পারে নাও পারে। এই বছর মেডিকেলে আসে নাই, মেডিকেলে 1 অধ্যায় থেকে 5টা দিয়ে দেয়। যেমন প্রথম অধ্যায় থেকে ভৌত জগৎ থেকে মেডিকেলে এবার আসছে 5টা। তো মেডিকেল হচ্ছে পাগলামি কোশ্চেন করে ওটা। এই নেট চলে গেছিল ফৌজিয়া, তুমি হচ্ছে পরে এই ক্লাস আবার দেখবা, এই ক্লাস পরে আবার A to Z পুরাটা দেখবা ভালোভাবে। আজকে মোটামুটি ক্লাসে আলহামদুলিল্লাহ ডিস্টার্বও হয় না। এই যে জাফসা ক্লিয়ার না, এগুলা হচ্ছে ডিস্টার্ব হইলে একটু সময় লাগে, দেখা যায় যে ঠিক হয়েছে কিনা এটা আবার কমেন্টস করা লাগে। মোটামুটি আজকে হচ্ছে ডিস্টার্ব ছাড়াই মোটামুটি ক্লাস হয়েছে। অনেক ভালো হয়েছে আজকে ক্লাস। আচ্ছা, এই বাকিদের কি অবস্থা, কমেন্ট করছে মাত্র 3-4 জন। এই তাহলে আমরা ক্লাস শেষ করে দিলাম। আর কারো কিছু যদি বলার না থাকে ক্লাস শেষ করে দিচ্ছি।